প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আওয়ামী লীগ মাঠে কবে ফিরবে এবং এই যে তারেক জিয়ার নেতৃত্বে বর্তমান যে সরকার, বিএনপির সরকার, তাদের আসলে ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, জানবো। আমাদের সাথে রয়েছেন কূটনীতিক হারুন আল রশিদ। হারুন আল রশিদ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আসাদ। প্রিয় হারুন ভাই, আমরা কয়েকটি বিষয়ে বাংলাদেশের দিকে নজর দিতে চাই এবং আপনার মতামত জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে। বর্তমানে নিঃসন্দেহে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে মব সরকারের তুলনায়। তো সেই মব সরকারের প্রধান যিনি মোহাম্মদ ইউনূস, অনেকেই বলছেন তাকে প্রেসিডেন্ট করা হতে পারে, আবার অনেকেই বলছেন তিনি পালিয়ে গেছেন, আবার অনেকেই বলছেন দেশে আছেন। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম, সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মব সরকারের কোনো উপদেষ্টাই এখন আর সম্মানিত বা গ্রহণযোগ্য নন। অতীতে তাদের যেভাবে রাষ্ট্রীয় পর্যায় থেকে সমীহ করা হয়েছে, সংবাদ মাধ্যমগুলো একচেটিয়াভাবে তাদেরকে যেভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে, সেই উদাহরণ বা নজির আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। পক্ষান্তরে তাদের সরকারের সময় আমরা দেখলাম প্রবাস থেকে বিভিন্ন মব স্টাররা উস্কানি দিত এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশে অনেক পুরনো সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কর্মীরা নিপীড়িত হয়েছে। তো সেই সরকারের কাছ থেকে এখন যে সরকার আসলো তারেক জিয়ার নেতৃত্বে, সেই সরকার কিভাবে ফাংশন করবে, কেমন করতে পারে সেই বিষয়ে জানবো। এবং তারেকের ব্যাপারে তো আমরা অতীতের আমাদের জেনারেশন, অন্তত জেনজি না জানলেও মিলেনিয়াল যারা আছি তারা জানি যে তার 21 আগস্টের ঘটনা সরাসরি দেখা, আমাদের জানা। 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটাও জানি। 10% কিভাবে খাম্বা থেকে তিনি খাম্বা বাবা হয়েছিলেন তাও আমরা জানি, এবং কিভাবে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া তার বাবার কলিগ যারা, অর্থাৎ মিলিটারিরা কিভাবে, বা সেই 111-এর সরকার কেমন ছিল, তিনি কিভাবে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে বলতে গেলে সোজাসাপটা পালিয়েই গেছেন। তো এবং তিনি ফিরে আসার পরে অনেকটা তাকে শান্ত দেখা যাচ্ছে। তো বিষয়টা বোঝার আসলে জরুরি, তিনি কি ভেজা বেড়াল নাকি বদলে গেছেন, ভালো হয়ে গেছেন, মানে মাসুদের মতো ভালো হয়ে যাওয়া বলে ভালো হয়ে গেছেন কিনা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। শুরুতে একটি বিষয়ে দিয়ে শুরু, মানে এখন যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, এটার জন্য আসলে আমি জানি না আপনি বিব্রত হবেন কিনা, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে জানাই যে আমরা কিছু সমাজের কিছু বিস্ফোরাকে ইগনোর করেছি অতীতে, যে এদের পাত্তা না দেওয়া বা এদের নিয়ে কথা বলে কেন সময় নষ্ট করব, এই টাইপের কিছু ক্যারেক্টার। কিন্তু পরে দেখা গেছে তারা আসলে সমাজের অনেকটা ক্ষতি করে ফেলে। যেমন উদাহরণ হিসেবে হাদি, এক বিশেষ শব্দ দ্বারা স্লোগান দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন একটা শ্রেণীর মানুষের কাছে, এবং তার কবর, তাকে হত্যা করেছে জামাত ইসলামী, এটা অনেকের কাছে স্পষ্ট। এবং তাকে কবর দেওয়া হলো কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার কবরের পাশে। এবং সেই হাদির অশ্লীল স্লোগান হয়ে গেল এনসিপির কিছু বকে যাওয়া ছেলেপেলেদের স্লোগান, তারা এখনও সেই স্লোগান দিয়ে বেড়ায়। এবং সেই হাদির ঘটনায় আমরা দেখলাম ভারতীয় কূটনীতিকের বাসায় হামলা, হাইকমিশন হামলা, এবং তারা নো ফ্যামিলি পোস্টিংয়ের সিদ্ধান্ত নিল। অর্থাৎ ভারতের সাথে একটা মারাত্মক দ্বন্দ্ব, এবং ওই ঘটনার থেকেই কিন্তু ক্রিকেটে গিয়ে গড়ালো। অর্থাৎ এরা যতই অশ্লীল হোক, যতই অসভ্য বর্বর হোক না কেন, তারা এই সমাজে নেতিবাচক হলেও একটা প্রভাব তৈরি করে। তেমনি একজন বর্তমানে একে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা জানি সম্প্রতি তাকে দিল্লি থেকে ডিপোর্ট করা হয়েছে, এবং আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী হবিগঞ্জের বানিয়াচং থানা তারা পুড়িয়ে দিয়েছিল কয়েকজন মিলে। সেই মাহাদি হাসান নামক এই জুলাই সন্ত্রাসী দিল্লির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে সে ভারতে গেছিল পর্তুগালের ভিসা। এখন আমার দর্শকরা অনেকেই ভাবতে পারেন যে কখনো আমরা বলেছি ফিনল্যান্ড, কখনো পোল্যান্ড, কখনো পর্তুগাল। আসলে তারা এক এক সময় এক এক জায়গায় মিথ্যা কথা বলেছে, মিথ্যা দিয়ে এদের জন্ম, মিথ্যা দিয়ে এদের মৃত্যু, অর্থাৎ শুরু এবং শেষ। তো আমরা বিবিসির একটি সংবাদ পেলাম যেখানে অনেক ডিটেইলে মাহাদির ব্যাপারে, মাহাদির ওখানে কী কী হয়েছিল সেটা জানানো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই বিবিসি বাংলা সহ অন্যান্য যে ভিডিও ফুটেজগুলো দেখাবো সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। বিবিসির এই লিঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়তে পারেন। তো এই মাহাদিকে দিল্লি থেকে ডিপোর্ট করা হয়েছে এবং সে বাংলাদেশে ফিরল, তাকে কোনো প্রকার আইনের আওতায় আনা হলো না। মব সরকার এখন নেই, তারেকের সরকার, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পেলাম না। এবং সে যথারীতি প্রভাত ফেরিতে গিয়ে ফুল দিচ্ছে শহীদদের
অর্থাৎ ভাষা শহীদদের, যে ভাষা শহীদ 1971 মহান মুক্তিযুদ্ধ কোনো কিছুতেই তারা বিশ্বাস করে না, তারা পাকিস্তান কায়েম করতে চায়, যেই পাকিস্তানের বিরুদ্ধে এ ভাষা অর্থাৎ উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের বীর বাঙালিরা এবং বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই 21শে ফেব্রুয়ারি। আমাদের এই অর্জনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, মধ্যাঙ্গুলি দেখায়, আবার সেই অর্জনে যখন তারা বিপদে পড়ে তখন সেখানে এসে তারা আশ্রয় নেয়। এই মাহাদির ব্যাপারে বিবিসি বাংলার রিপোর্টে কী আছে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। বানিচং থানা পুড়িয়ে দেওয়ার আত্মস্বীকৃত এই খুনি এবং সন্তোষ নামক একজন পুলিশের সাব ইন্সপেক্টর, যাকে কিনা আর্মির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এরা হত্যা করেছিল। আর্মিকে দাবি করেছিল যে অন্য সকল পুলিশকে তোমরা নিয়ে যেতে পারবে, সন্তোষকে আমাদের দিতে হবে, কারণ সন্তোষ কারণ সন্তোষ এই নামটাই হচ্ছে হিন্দুয়ানি নাম, এবং যেহেতু হিন্দু পুলিশ সেহেতু সেহেতু তাকে মেরে ফেলতে হবে। এবং তারা নৃশংসভাবে পিটিয়ে মারে। এবং আমরা দেখি দিল্লিতে গিয়ে তারা একটি মেয়ে আর এক এনসিপির জুলাই সন্ত্রাসী, যাকে কিনা নিয়ে যায়, তার বয়সে 8 বছরের বড়, তারা কন্ট্রাক্ট বিয়ে করে ওখানে এবং ওয়ার্ক ভিসায় তারা পর্তুগাল যাওয়ার চেষ্টা করে। কিন্তু কনট প্লেসের ভিএফএস গ্লোবালে তারা ধরা পড়ে একটি ক্যামেরায় কোনো একজন ব্যক্তি, এবং প্রত্যক্ষদর্শী দুজন, মানে যারা একদম সম্পূর্ণ এই ঘটনার সাথে জড়িত ছিল, সহযোগী ছিল, তারা এই বিবিসি বাংলাকে জানিয়েছে। এবং বিবিসি বাংলা তাদের নাম প্রকাশ না করলেও ডিটেলে যা কিছু সত্য সেখানে বলা হয়েছে। এখানে আমরা জানলাম যে এই জুলাই সন্ত্রাসী মাহাদিকে সরাসরি প্রশ্রয় দিয়েছে দিল্লির জামা মসজিদের ইমাম বুখারি। দিল্লির জামা মসজিদের ইমাম বুখারি এই মাহাদিকে সম্পূর্ণ রক্ষা করেছে। জামা মসজিদ এলাকায় সে প্রথমে বিপদ বুঝতে পেরে, অর্থাৎ তার যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়া আসে, বিপদ বুঝতে পেরে সে জামা মসজিদ এলাকায় চলে যায়। এবং বাংলাদেশ থেকে ইসলামপন্থী বা জঙ্গিদের মধ্যে একদম টপে থাকা কোনো ব্যক্তি যদি ওই জামা মসজিদের সন্ত্রাসীকে অনুরোধ না করে, তাহলে এই অপরাধীকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। যারা ভারতীয় রয়েছেন তারা দেখে রাখুন, জামা মসজিদের ইমাম বুখারি তাকে সরাসরি শেল্টার দিয়েছিল। এবং দিল্লি ইমিগ্রেশনে, অর্থাৎ দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যখন সে বুঝতে পেরেছে দিল্লিতে আর থাকতে পারবে না, পরের দিন ভিএফএস গ্লোবালে তার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে সে যায়নি, সে সরাসরি পালিয়ে এসেছে। তো এই সূত্র থেকে স্পষ্ট, তার কাছে দেখুন বাংলাদেশি টাকায় 40 লক্ষের বেশি ক্রিপ্টোকারেন্সিতে অর্থ ছিল। দেখুন, এটা আমার দাবি না, বিবিসি বাংলায় এই কথাটি বলেছে। তার কাছে 40 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সি ছিল। এবং পর্তুগালে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের ভিসা প্রসেস, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রায় 30 থেকে 40 লক্ষ বাংলাদেশি টাকা ব্যয় করতে হয়। এই 40 লক্ষ এবং তার কাছে থাকা ক্রিপ্টোকারেন্সির 40 লক্ষ, অর্থাৎ 80 লক্ষ, প্রায় 1 কোটি টাকার মতো তার কাছে। এবং যেগুলো তার কাছে পাওয়া যায়নি সেরকম টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা। আপনারা অনেকে শুনলে অবাক হচ্ছেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা মামলা বাণিজ্য, যে কাউকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের রাজনীতিকারী বা এরকম ট্যাগ দিয়ে তারা টাকা চাঁদাবাজি করেছে। এবং অন্যান্য চাঁদাবাজদের ধরলে পুলিশ তারা ছাড়িয়ে এনেছে, খুনিদেরকে ছাড়িয়ে এনেছে। এরকম একটি ছাড়িয়ে আনার ঘটনায় কিন্তু সে এই বক্তব্য দিয়েছিল যে আপনাদের কত বড় সাহস, আমরা খুনি তো অসুবিধা কি, তাকে ছেড়ে দিতে হবে, আপনারা জানেন না আমরা পুলিশ হত্যা করেছি, আমরা থানা পুড়িয়ে দিয়েছি, আপনাদের কত বড় সাহস, আমরা খুন করেছি বলে খুনের মতো একটা তুচ্ছ ঘটনার জন্য আপনি ধরে আনবেন। তো এইটা ছিল তাদের ওইখানকার বক্তব্য, আপনারা জানেন। এই যে এত টাকা, এবং তারা বাংলাদেশ থেকে না গিয়ে, ইউনুস বলেছিল যে বাংলাদেশ হবে একটা হাব যেখানে সকল এম্বাসি আসবে, তো বাংলাদেশ থেকে তারা না পালিয়ে কেন দিল্লি গেল? এই সকল বিষয় আমরা জানার চেষ্টা করব, যেহেতু কূটনীতিক হারুন আল রশিদ আমাদের সাথে আছেন। হারুন আল রশিদ, আপনি এই খবরটি পড়েছেন আশা করছি। তো আপনার কাছে কয়েকটি প্রশ্ন। প্রথম হচ্ছে যে তারা এই ক্রিপ্টোকারেন্সির যে অর্থের ব্যাপারটি সামনে এলো, এই টাকা মানে বাংলাদেশে সে ডিপোর্ট হওয়ার পরে কেন তাকে এই টাকার উৎস জানতে চাওয়া হলো না? কিভাবে সে শহীদ মিনারে যাচ্ছে ফুল দেওয়ার এই সাহস কিভাবে দেখাচ্ছে? খুঁটির জোর কোথায়? আমরা জানি ছাগল লাফায় খুঁটির জোরে, এই ছাগলের খুঁটিটাকে। দেখুন আসাদ, আপনি অনেক বলেছেন। আসলে আমার 2-3টা কমেন্ট এখানে যোগ করার আছে, এর বেশি কিছু না। প্রথম আপনার প্রশ্নটা দিয়ে যদি শুরু করি, আপনি এর মধ্যে দেখেছেন যে বিএনপির যিনি দ্বিতীয় ব্যক্তি মির্জা ফখরুল, উনি কিন্তু বলেছেন যে উনি এই গত 18-19 মাসে বাংলাদেশে যে তাণ্ডব, যে অসভ্যতা, যে নিষ্ঠুরতা চলেছে, এগুলোর কোনো শ্বেতপত্র তারা তৈরি করবেন না। মানে এগুলো সবকিছু তিনি কিন্তু এক কথায় জায়েজ করে দিয়েছেন। এই অসভ্য সময়েরই তো প্রোডাক্ট হইল এই জঙ্গি মাহাদি। সুতরাং তাকে ঢাকা এয়ারপোর্টে এনে জিজ্ঞাসাবাদ করবে, তার টাকা পয়সা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এটা তো আসলে আমরা আশা করতে পারি না। প্রথমে যেহেতু মির্জা ফখরুলই বড় বার্তাটা দিয়ে দিয়েছেন।
এবং একটা জিনিস দেখবেন, এর বাইরে যে ৩-৪টা জিনিস আমার মাথায় আসলো আপনার এই প্রতিবেদন আপনার থেকে শুনতে, শুনতে আমিও পড়ে। প্রথম কথা হলো দেখেন, আম আমরা জঙ্গিবাদ নিয়ে আমরা যে হয়তো সাধারণভাবে মনে করি যে ভারত অনেক সচেতন। আসলে কোনোভাবেই সচেতন না। যদি ভারত যদি জঙ্গিবাদ নিয়ে আসলেই সচেতন হতো, তাহলে কিন্তু এই মাহাদি কিন্তু ভারতের ভিসা পায় না। এমন এক সময় সে ভিসা পেয়েছে, যখন আমরা জানি যে ভারতীয়রা নাকি বাংলাদেশীদের ভিসাই দিচ্ছে না। তাহলে আপনি দেখুন, ভারত যখন জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত হয়, আমরা কিন্তু কষ্ট পাই। তা আমরা দেখেছি আপনার বোম্বেতে বা এর আগে কাশ্মীরে সব জায়গায়। যখন এই ধরনের হামলা হয়, তখন ভারতীয়রা কিছুটা নড়ে চড়ে বসে। কিন্তু সার্বিকভাবে যে এই ইসলামিক জঙ্গিবাদ, এইটা দ্বারা যে পৃথিবী যেভাবে আক্রান্ত, পৃথিবী জঙ্গিদের পশ্চিমা বিশ্ব কি করে? পশ্চিমা বিশ্ব, আপনি জানেন, আমি জানি, জঙ্গিদের সাথে ওদের যেসব আইন কানুন আছে সেগুলো দিয়ে তারা কিভাবে জঙ্গিদের মোকাবেলা করবে ওরা কিন্তু সেটা বুঝতে পারে না। বুঝতে পারেন একেবারে হারুন আল রশিদ। তারা রাস্তায় ওদেরকে মেরে ফেলে। জি, আর একটু আমি কিন্তু দুঃখিত ভারত ইন্টারাপ্ট করার জন্য একটা জিনিস একটু ইনপুট দিয়ে রাখি যে ভারতের ভিসা বাতিল, ভিসা সংগ্রহ করেছিল, কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে সে বাংলাদেশের কোনো এজেন্টকে দিয়ে ভারতের ভিসা জোগাড় করেছিল এবং যেভাবে জোগাড় করেছিল সেটা অবৈধ পন্থা এবং সেটি বাতিল করেছে। কথা হচ্ছে যে ভারত বাংলাদেশিদের জন্য ইন জেনারেল ভিসা বন্ধ করেছে, তার মানে জঙ্গিদের জন্য পথ খোলা রয়েছে। আপনি একটু পথ জানলে এদিকে ওদিক করে ভিসা পাবেন। তার মানে তো আপনার কথা ঠিক, ভারত জঙ্গিবাদ নিয়ে চিন্তিত নয়। তাদের দেশের জামা মসজিদের ইমাম বুখারি তাকে ছাড়িয়ে দেয়, তার বুকের মধ্যে নিয়ে রাখে। না, সে হ্যাঁ, অত অনেক কথা বলা যায়, তবে যেটা বলতে পারি যে ভারতের মধ্যে এখানে কোনো অসততা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ থেকে সেটা আমি বলছি না। আমি যেটা বলছি যে তাদের এটা মধ্যে বিবিসি আসলে বলছে। গুরুত্ব নাই জিনিসটার। তারা হুম। জিনিসটাকে, বাংলাদেশকে তারা যতটা গুরুত্ব দিয়ে চিন্তা করার দরকার ছিল সেই গুরুত্বটা তারা আসলে দেয় না। তারা যেটা করে সব কসমেটিক সার্জারি। এটা সবচেয়ে বেশি আমি কখন দেখেছি জানেন আসাদ? ওই ভারতের বিদেশ মন্ত্রী এসে তারেক রহমানকে একটা বার্তা দিল না, ওই যে আপনার ওই সময় নরেন্দ্র মোদী সাহেবের ওই চিঠিটা পাবলিশ করেছিল ভারতীয় দূতাবাস। ওটা যখন আমি পড়ে দেখেছি তখন দেখলাম যে ভারতের তরফ থেকে কতগুলো আজে বাজে কথা বলা হয়েছে। অর্থাৎ একেবারে আপনার একেবারে ওই কূটনীতি যারা শুরু করে তাদেরকে তৃতীয় সচিব বলে আর কি। একেবারে ওই ধরনের একটা ছোট ছেলে বা মেয়ে একটা ড্রাফট, পুরনো একটা ড্রাফট আপনার মানে সেখানে শুধু নামগুলা পরিবর্তন করে দিয়ে একটা ড্রাফট তৈরি করলো, ওটাই তারা পাঠিয়ে দিয়েছে। সুতরাং ওইটাও একটা আমাদের কাছে পয়েন্টার ছিল যে ভারতের সরকার বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় বিপদ এই জঙ্গিবাদ, এবং এই জঙ্গিরা বাংলাদেশের দেখেন 1972 সালে 20% হিন্দু ছিল, হিন্দুগুলাকে মেরে ধরে ভারতে পাঠিয়ে দিয়ে আজকে 8% করেছে। তারপরে ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের স্বার্থে কিন্তু কোনো কাজ করেছে এটা কিন্তু আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা জানি না, নেই, না, নেই। ভারত তারা যদি চিন্তিত। প্রজ্ঞার সাথে কাজ না করে তাহলে আমরা যারা বাংলাদেশের আপনার সেকুলার বলেন বা আমরা যারা যুক্তিপন্থী, আমাদের মধ্যে প্রজ্ঞার উদয় কোথায় থেকে হবে? ভারত তো সেই 1947 সাল থেকে ডেমোক্রেসি। এই জায়গাগুলো আমাদের হতাশা রয়ে যায় আর কি। আর কি জি। ছিল আপনি ধরিয়ে দিতে না, পারেন। এখানে যে মানে এই যে আপনি সবই টাচ করে গেছেন যে ইউনূস সরকার যে জিনিসটা শুরু করেছে, অর্থাৎ মবদের জন্য ৭ খুন মাপ, সেটা ফখরুল ইসলাম আলমগীর বা তারেকের সরকার এসে সেটা অব্যাহত রেখেছে এবং খুনিরা প্রকাশ্যে, পুলিশ হত্যাকারীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিশের মধ্যে এই ক্ষোভটা রয়েছে, এই কষ্টটা রয়েছে, তাদের সহকর্মী হত্যার বেদনায় তারা জর্জরিত। কিন্তু যেহেতু পরিস্থিতি এরকম যে যত হত্যা খুন যাই হোক না কেন তাদের ব্যাপারে, মানে পুলিশের ব্যাপারে বৈধ, এবং ভারত বাংলাদেশের সকল কিছু ধ্বংস হয়ে গেল তারা চিন্তিত নয়, এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। অনেকেই ভারতীয়রা প্রশ্ন করেছেন যে তাকে ছেড়ে দেওয়া উচিত হয় নাই, তাকে কেন ভারতে অ্যাটাক, আরো মানে তার এই যে অবৈধভাবে ভিসা নেওয়া এটা একটা অপরাধ, এর জন্য তাকে অ্যারেস্ট করা যেত। কিন্তু এই জামা মসজিদের ইমাম যেখানে, মানে দেখেন, রাষ্ট্র ভারত, বাংলাদেশের সকল হিন্দু মরে গেলেও তারা চিন্তিত নয়। এটা মুখে রাজনীতি করে, বিজেপি বলেন যে কোনো হিন্দুত্ববাদী, এরা জাস্ট মুখের বলি। এটা যদি বাস্তবতা হতো তাহলে বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য এক যুগের বেশি সময় ধরে যিনি কথা বলে গেছেন মুফতি আব্দুল্লাহ মাসুদ, তিনি কলকাতার জেলে এভাবে বন্দী থাকতেন না বিনা অপরাধে। অপরদিকে যারা হিন্দুদের হত্যা করে প্রকাশ্যে ঘোষণা দেয় তারা ভারতের ভিসা পায়, ভারত থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, তাকে ভারত অ্যারেস্ট করে না, বরং ইসলামিক সন্ত্রাসী বাংলাদেশে যারা রয়েছে তাদের সাথে মিলেমিশে ভারতের জামা মসজিদ, দিল্লির জামা মসজিদের ইমাম এই জঙ্গিকে সাহায্য করেছে। ভারতের জন্য এটা লজ্জার নাকি প্রশংসার আমি জানি না, তবে এটা বাস্তবতা।
এবং এটা ঘটবে। এবার যদি একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি, খুবই ইন্টারেস্টিং হারুন আল রশিদ ভাই, আমরা একটু ভিডিও দেখব সেই কুখ্যাত এক ব্যক্তির, চুম্মা আমির হিসাবে খ্যাত। আমরা একটু যদি এদিকে তাকাই, যে তারা নজিরবিহীন একটি ঘটনা ঘটিয়েছে। ঘটনাটা কি, তারা এক মানে যেখানে তাদের ওস্তাদ বাংলাদেশের তাত্ত্বিক পীর গোলাম আজম, কুখ্যাত রাজাকার, সেই গোলাম আজম 1970-এর দিকে বলেছিল তাদের ভাষা আন্দোলন ছিল চরম ভুল। সে ভাষা আন্দোলনের কোনো এক চিপায় চাপায় ছিল সম্ভবত না, তার যে সে যে বিশেষণ ব্যবহার করে, টাইটেল ইউজ করে অধ্যাপক, মানে কলেজের একটা লেকচারার সে হয়ে গেছে অধ্যাপক, তেমনি ওই ভাষা আন্দোলনের সময় বোধহয় ওই চিপা চাপা কোথাও একটা ছিল, সেখানে হয়ে গেছে সে ভাষা সৈনিক। তো সেই চিপাকেও উল্লেখ করে বলেছে এটা ভুল ছিল। পাকিস্তান, প্যারে পাকিস্তান কায়েম করার মানে স্বপ্নে যারা বিভোর, তারা এখন ভাষা আন্দোলনের যেই আসলে এটা নির্মমতা, সেই দুঃখজনক বিষয় যে আমাদের হত্যা করা হয়েছে, সেই দিনটি আমরা তাদের শহীদদের জন্য আমরা শ্রদ্ধা জানাতে যাই আমাদের শহীদ মিনারে। তো সেখানে গেছে এই প্রথম রাজাকারদের দল, এবং সেই দলের প্রধান ওয়াকার যেভাবে বলেছিল আমিরে জামায়াত, তো সেই শফিক, শুনুন তার মুখ থেকে সাংবাদিকদের জেরা কি হয়েছে এবং সেই জেরার মুখে তার অবস্থান কি। সাধারণত কখনো ফুল দিতে আসে না, কি মনে করে এখন এই জামাত এটা না জায়েজ মনে করে? আপনি কেন আজকে করছেন? জামাত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদের, এবার আপনারা কি মনে করে? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন এই জামাত এটা না জায়েজ মনে করে? আপনি কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করে। দেখুন সে রেগে গেল, এই ধরনের প্রশ্ন কেন করছেন। কোন একটা কারণে এই চুম্মা আমিরের আউটফিট, মানে ওভারঅল তার গেট আপ, আমরা একটা নাটক দেখতাম বাংলাদেশে, মোশাররফ করিম অভিনয় করেছিলেন সেখানে, এইটা যমজ নামের, এবং যমজের যে বাবাটা ছিল মানে খুবই বদ টাইপের, এবং কাকতালীয়ভাবে ওই বদের সাথে এই চেহারাটা একদম, দাড়ি টুপির দিকে খেয়াল করেন যমজের সেই বাবা, কিরে মনু, এই যে, এবং তার বিপদে পড়লেই তার নেটওয়ার্ক ঝিরঝির হয়ে যায়, কি কও মনু, কিচ্ছু শুনি না, তো তুই কয়ে লাভ নাই, মুই শুনবো না, এই টাইপের। দেখুন সে কিন্তু এখানে রেগে গেছে যে এই ধরনের প্রশ্ন কেন। এখন এই জামাত এটা না জায়েজ মনে করে? আপনি কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করে। আমরা আসলে ভাষা শহীদদের আগেও 47-এও যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা সাথে, ওই তাদের একই গান। হারুন আল রশিদ ভাই, আপনি কি বলবেন এই ভণ্ডামি, তাদের এই নতুন বিজনেস, এটা কেন? মানে তারা যেখানে সম্পূর্ণ এগুলোর বিরুদ্ধে ছিল, তারা বলতো ফুল দেওয়া হারাম, ছবি বা কিসের ভাস্কর্য, কিসের ভাষা শহীদের মিনার, এটা তো পূজা, খাম্বা পূজা, এগুলো বলতো তারা। এখন সেই জামাত নতুন কোনো পরিবর্তন হয় নাই। ইসলামিক জঙ্গিবাদটাকে আমাদের দেশের মানুষের কাছে ভালোভাবে আসলে তুলে ধরা দরকার। দেখেন, এই জঙ্গি শফিক, ইসলামিক জঙ্গিবাদের আপনার দুটো উদ্দেশ্য আছে, আপনি এগুলো আমার চেয়ে ভালো জানেন আপনারা। একটা উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি মরে গিয়ে সরাসরি আপনার বেহেশতে চলে যাওয়া, আর এটা হলো ওদের আখেরাতের উদ্দেশ্য। দুনিয়ার উদ্দেশ্য হলো যে কোনো একটা রাষ্ট্রের ক্ষমতাটাকে দখল করা। আমরা রাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে কথা বলি। দেখেন, রাষ্ট্রের ক্ষমতা দখল করতে হলে জঙ্গিদের যা কিছু তার করা দরকার তার সবকিছু সে করবে। এই শফিককে যদি বলা হয় যে তুমি এই রাষ্ট্রের ক্ষমতা হাতে পাবে, তোমার মাকে বিয়ে করতে হবে জনসমক্ষে, সেই বিয়ে কনসামেট করে দেখাতে হবে, শফিক এই কাজটা নির্দ্বিধায় করবে। কিন্তু আপনি অন্য কোনো মতের মানুষকে রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে এই কাজটা করাতে পারবেন না। অর্থাৎ জঙ্গিদের যে নৈতিকতা, একটা অজঙ্গির নৈতিকতার মধ্যে যে পার্থক্য, এইটা বোঝানোর জন্য আমি এই অত্যন্ত আপনার রূঢ়, নিষ্ঠুর কিন্তু বাস্তব উদাহরণটা বললাম। এখন এই যে জঙ্গি মানসিকতা, এইটা তো আমাদের দেশের মানুষরা বোঝে না। আমাদের দেশের মানুষরা এইটাকে পাইটি হিসাবে নেয়, অর্থাৎ এটাকে বেহেশতে যাওয়ার, অর্থাৎ শফিকের মাধ্যমে তারা বেহেশতে যেতে চায়। কিন্তু দেখেন এই শফিক ভাই বেহেশতে তো যেতে চায়, বেহেশতের টিকিটও তারা বেঁচেছে। একটু আপনি যে রূঢ় বলেছেন, আপনি আপনার শব্দের জন্য অনেকটা অনিচ্ছাকৃত ভাবছেন, কিন্তু এটা তো আমাদের কাছে প্রমাণিত
সুদখোরকে বলা হয় মায়ের সাথে 40 বার জেনা করা সুদ খেলে। তো ইউনূসের মতো বড় সুদখোর তো বাংলাদেশে নাই। এই মোল্লারাই কিন্তু তারা আগে ইউনূসকে গালাগালি করেছে, সুদখোর, সুদী মহাজন। তারা রাইট। তার নেতৃত্বে তাকে আবার কিন্তু নবী বলেছে। এত তো মানে সত্যি তারা করে দেখিয়েছে। জি মাকে বিয়ে জি করার জি মতোই তো। জি, জি। তো দেখেন এই জিনিসগুলো আমাদের আমরা যারা মনে করি যে সমাজের যুক্তিশীল মানুষ আছি, যত কষ্টই হোক বাংলাদেশের প্রতিটা মানুষকে ঘরে ঘরে এটা বোঝাতে হবে। দেখেন, ভণ্ড, ঠক, প্রতারক, নিষ্ঠুর, খুনি, এরা আপনার কাছে ইসলাম বিক্রি করছে। এবং হুম, জামাত বলেন, জঙ্গিদের যেটা সবচেয়ে বড় অপরাধ হিসাবে সাধারণ মানুষকে আমাদের বোঝাতে হবে যে যে জঙ্গিরা যেই আল্লাহকে তৈরি করেছে, যেই নবীকে তৈরি করেছে, দুটোই কিন্তু ক্রিমিনাল। এই হুম, জিনিসটা বাংলাদেশের মানে সারা পৃথিবীতে আমাদের বোঝানো দরকার যে একটা ক্রিমিনালকে আল্লাহ বানিয়ে, একটা ক্রিমিনালকে নবী বানিয়ে এরা কিন্তু এই ধর্মটা প্রচার করছে। হ্যাঁ, আমরা বুঝি যে মানুষের একটা চাহিদা আছে ধর্মের জন্য, বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু সেটা একটা ক্রিমিনাল আল্লাহকে আল্লাহ মেনে, একটা ক্রিমিনাল নবীকে নবী মেনে যেতে হবে না। কিন্তু মানুষকে সেটা বোঝাতে হলে আমাদের আসলে সেন্সিবল হইতে যেতে হবে। এই 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 আল্লাহ এবং নবীর একটা সাধারণ মানুষের মনে, যে হয়তো ধর্মকর্ম অত কিছু জানে না, একটু ভালো মানুষ হতে চায়, তার মনে আল্লাহ এবং নবীর যে একটা আপনার প্রতিরূপ আছে, সেই হুম, প্রতিরূপটাই আসলে আমাদের তৈরি করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে। আপনি কাজী ইব্রাহিমের কথা দেখেন না, একটা কথা সত্য বলে না। রকেট মনোয়ার একটা কথা সত্য বলে না। আজহারি সত্য কথা বলে না। হ্যাঁ, এই শফিক কালকে যেটা করলো, সে কিন্তু সত্যের সম্মুখীন হওয়াতে, আমি যেই ভাইটা এই প্রশ্নটা করেছে তাকে ধন্যবাদ জানাই এবং তার নিরাপত্তা চাই। কারণ হলো, জঙ্গিরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, ওরা কিন্তু কোনো কিছু ভুলে যায় না। এই ভাইটাকে না। প্রথমেই খুন করে ফেলবে। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষের উচিত, যারা অন্তত বাংলাদেশের জন্য একটু ভালো ভালো চান, এই ভাইটার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই দিকে আমাদের দেখা দরকার। এই জঙ্গিগুলো বছর পর বছর মানুষের যে ধর্মীয় চাহিদাটা রয়েছে, যে চাহিদাটা অনেক উস্কে দিয়েছে বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলুন, যারাই বলুন, কেউ কিন্তু বাংলাদেশের সত্যিকারের আর্ট, কালচার, ইতিহাস বা সাহিত্য, অর্থাৎ শিল্পের, মানুষের তো শিল্পের চাহিদাটা থাকে, এই চাহিদাটা পূরণ না করে শিল্পটাকে সবাই মেরেছে এবং সুযোগটা নিয়েছে জঙ্গি জামাত। তারা এখন ওয়াজ করছে শিল্পের পর্যায়ে নিয়ে এসে। আপনি এই যে আমির হামজা বা তারেক মনোয়ার, যত ওয়াজ করে, এরা কিন্তু বিনোদনটা দেয়। অর্থাৎ এই বিনোদনের মাধ্যমে ওরা কিন্তু ওয়াজ করছে, আবার ঘৃণাটাও ছড়াচ্ছে। হুম, সেই জায়গাটা দখল করা, এগুলো নিয়ে আমাদের ভালো করে ভাবতে হবে। কিন্তু মূল কথা হলো, এই যে শফিক যে, এবং শফিক কেন, সব জঙ্গি যে বরাবর অসৎ, এরকম অসৎ জোচ্চর, যে আপনি যে উদাহরণটা দিলেন, যে এই এক সময় ইউনুসকে সুদখোর বলেছে, আবার আরেক সময় ইউনুসকে নবী বলেছে, এই ধরনের কপটাচার যেই আল্লাহ অনুমোদন দেয়, সেই আল্লাহকেই তো ওরা মানুষের সামনে তৈরি করে দেয়। এখন এই ধরনের কপটাচার, নিষ্ঠুরতা, অমানবিকতা, অযুক্তি যেই আল্লাহ অনুমোদন করে, সেই আল্লাহ তো একটা ক্রিমিনাল। অর্থাৎ মানুষ না বুঝে না জেনে জামাতের তৈরি, জঙ্গিদের তৈরি ক্রিমিনাল আল্লাহ, ক্রিমিনাল নবীকে মেনে বেহেশতে যাবার কথা ভাবছে। কিন্তু সে তো জানে না যে এই পথে বেহেশতে যেতে পারে না। আসলে বেহেশত তো মানে ন্যূনতম এই পথে যেতে হলে নৈতিকতার ধার তো ধারতে হবে, সেটা কিন্তু জঙ্গিদের ধর্মে নাই। এই জিনিসটা শফিকরা বারবার প্রমাণ করছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বুঝতে পারছে না। এখন সাধারণ মানুষ বুঝতে না পারলেও আমাদের ধৈর্য ধরে প্রতিটা ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে, ওই যেই মানুষটা এখনো বোঝে না তাকে বোঝাতে হবে। 2-2.5 কোটি মানুষ বাংলাদেশের জঙ্গি হয়ে গেছে, ওরা জামাতের সমর্থক, ওরা হেফাজতের সমর্থক, ওরা বুঝবে না, দরকার নেই। কিন্তু এই 2 কোটি 4 কোটির বাইরে তো আরো 16 কোটি মানুষ আছে, আমরা যদি তাদেরকে বুঝাতে পারি, এবং এই 2-4 কোটি মানুষের যদি রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা যদি শূন্য না করতে পারি, আমাদের দেশের, আমাদের যে কাঙ্ক্ষিত শান্তি, সেটা কিন্তু আসবে না। জি, অনেক ধন্যবাদ। এবার একটু একটা ভিডিও দেখি। এই ভিডিওটা আমাকে খুব ব্যথিত করেছে। আ রাজনীতির মাঠে রুমিন ফারহানা, তিনি আমার কাছে মনে হয় যে একজন বলিষ্ঠ মানুষ। তিনি গেছিলেন আ ফুল দিতে শহীদ মিনারে। তাকে হেনস্থা করেছে। দেখুন। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে।
কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। রুমিন ফারহানার এই বক্তব্য শুনলাম। তার বাবার নাম অলিয়াহাত, তিনি একজন ভাষা সৈনিক, তিনি শহীদ হননি অলিয়াহাত, কিন্তু মানে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। তো একজন ভাষা শহীদের একজন ভাষার জন্য আন্দোলনকারী অলিয়াহাদের সন্তান এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন তার যে ভূমিকা সব কিছুই আমরা জানি এবং তাকে সম্মানও করি। তো সেই রুমিন ফারহানা একজন নারী যিনি কিনা বিএনপির দুঃসময়ে কাণ্ডারি ছিলেন, ফ্রন্ট লাইনে ছিলেন এবং তিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। তাকে আমরা দেখলাম ইলেকশনের সময় নমিনেশন দেওয়া হলো না, দেওয়া হলো এক ধর্ম ব্যবসায়ীকে, যে কিনা বিএনপির রাজনীতির সাথে যুক্ত না, তাদের জোটের একজন ব্যক্তি, এবং তিনি বিদ্রোহী হিসাবে নির্বাচন করে জয়ী হয়েছেন। এবং তাকে এই অপমানটা, এটা বিএনপির রাজনীতিকে কি প্রমাণ করছে? মানে অনেকেই বলছেন রুমিন ফারহানা আপনি আওয়ামী লীগে যোগদান করেন, মানে যদি একটু কল্পনা ধরেও নেই তিনি আওয়ামী লীগে যোগদান করলে সবচেয়ে বেশি সম্মান পাবেন। রুমিন ফারহানা তার বক্তব্যে বলেছিলেন এই মবদের উদ্দেশ্য করে যে আওয়ামী লীগের আমলে আমি আমার বাড়িতে নিরাপদ ছিলাম, কিন্তু এই আমলে তো আমি নিরাপদ নই। মানে সবচেয়ে বড় শত্রু হিসেবে তিনি তুলনা করেছেন আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শত্রু, তাদের আমলে আমি নিরাপদ ছিলাম, আমি শান্ত ছিলাম, আমি বুঝতাম যে আমার অন্ততপক্ষে বাড়িতে আঘাত করা হবে না, কিন্তু এটা করা হয়েছে। তো এই রাজনীতির টালমাটাল অবস্থা দিয়ে ঢুকতে চাই তারেক জিয়ার দিকে। আপাতত ভাষা আন্দোলনকারী একজন বিখ্যাত ব্যক্তির সন্তান এবং তিনি তার নিজের যোগ্যতায়ও একজন সুশিক্ষিত, একজন শ্রেষ্ঠ মানুষ বলা যায়, সমাজের একজন নারীর জায়গা থেকে নারীর অগ্রযাত্রারও একজন, আমি বলবো যে তাকে সম্মানের জায়গায় রাখার মতো একজন উদাহরণ, নজির সৃষ্টিকারী। ওনারা এই পুরো অপমান অপদস্থের বিষয়টি দিয়ে যদি আমাদের একটু আলোকিত করতেন। রুবিন ফারহানা বাংলাদেশের যারা রাজনীতি করেন তাদের মধ্যে তার দুটো স্কিল খুব ভালো, একটা হলো কমিউনিকেশন স্কিল আর একটা হলো তার সাহস। যে দুটো জিনিস আসলে রাজনীতিতে সাফল্যের জন্য দরকার। কিন্তু রুমিন ফারহানা এতদিন ভুল রাজনীতি করেছেন, তিনি মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করেছেন, তার পিতাও ভুল করেছে, কিন্তু দেখেন পরিণতিটা কিন্তু রুমিন ফারহানা নিজে পেয়েছেন। আজকে তিনি একজন ভাষা সৈনিকের মেয়ে হিসাবে কিন্তু শহীদ মিনারে ফুল দিতে পারলেন না, ফুলটা দিল ওই জঙ্গি শফিক। আমরা এর মধ্যে কালকে আমি একটা ছবি দেখলাম, এটা আমি আমার ফেসবুকেও পোস্ট করেছি। এই জঙ্গি শফিক তার চেলাপেলারা 2024-এ বাংলাদেশ দখল করার পরে কিভাবে গিয়ে একটা শহীদ মিনারকে আপনার একেবারে বাদুরের মতো ঝুলতেছে, ভাঙতে 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 গিয়ে কয়েকশো জঙ্গি একটা শহীদ মিনারকে ভাঙছে এবং উঠছে। তো এগুলোতে তো রুমিন ফারহানার অবদান আছে। আমি আশা করব রুমিন ফারহানার মতো একজন পোটেনশিয়াল রাজনীতিবিদ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করবেন, পিতার ভুল করবেন না, এতদিনের ভুল রাজনীতি করবেন না, এবং সেখান থেকে উনি সরে এসে যদি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করেন, তিনি আওয়ামী লীগে আসুন বা না আসুন, তিনি অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে যারা সবচেয়ে বড় সম্মান কুড়িয়েছে তাদের চেয়েও বড় সম্মান উনি পেতে পারেন। যেমন আমি মতিয়া চৌধুরীর নাম বলতে পারি, সাজেদা চৌধুরীর নাম বলতে পারি। তো আমি আশা করব রুমিন ফারহানার তার যে প্রজ্ঞা আছে সেটা খরচ করবেন, এবং অনেকে বলছে যে উনি আবার বিএনপিতে ফিরে যাবেন, তার জন্য অপেক্ষা করছেন। আমি কোনো কিছুই জানি না, আমি শুধু জানি যে এই ধরনের একটা বলিষ্ঠ সাহসী মানুষ যার কমিউনিকেশন স্কিল খুবই ভালো, সেটা যদি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে উনি যোগদান করেন, আমাদেরকে উনি শক্তিশালী করতে পারবেন। কারণ আমাদের বড় দুর্বলতা হলো আমাদের সাথে এই ধরনের মানুষের খুব অভাব আছে, দুটো জিনিস, যার সাহস এবং আপনার কমিউনিকেশন স্কিল। এইটা না থাকাতে আজকে দেখেন আওয়ামী লীগ তার ফেসবুক চালাতে পারে না, ইউটিউব চালাতে পারে না, তাদেরও অনেক ধরনের আপনার ইগো আছে, কিন্তু ইগো দিয়ে তো এখন আর চলবে না। সত্যিকারের আপনার একদম বলিষ্ঠভাবে যদি কোনো কিছু চালানো না যায়, মানুষের কাছে তো পৌঁছানো যাবে না। সেই ক্ষেত্রে রুমিন ফারহানার একটা অত্যন্ত বড় মূল্য আছে এই বাজারে, সেটা যদি উনি মুক্তিযুদ্ধের পক্ষে খরচ করেন আমাদের সমর্থন পাবেন, না করলে আমরাও ওনাকে ভুলে যাব, আর ওনার তো আমাদের দরকার নেই। জি, অনেক ধন্যবাদ। এখন আরো কিছু বিষয় দেখতে চাই যে এদের লেজে আগুন দিল কে, অর্থাৎ এই যে মবস্টার হাসনাত আবদুল্লাহ, যে কিনা সংসদে গিয়ে তার শপথ অবৈধ, কারণ তারা দুটো শপথ নিয়েছে, এটি তানিয়া আমির বলেছেন, ব্যারিস্টার তানিয়া আমিন, এবং তার
গেঞ্জিতে লেখা ছিল ইংলিশ, মানে দিল্লি না ঢাকা, ঢাকা, ইংলিশ ইংলিশ, আমেরিকা আমেরিকা। তাদের মানে ফস্টার হোম কোথায় সেটা তারা জানান দিল। তো তারা হঠাৎ করে তাদের লেজে আগুনটা কে দিল যে ইনকিলাব জিন্দাবাদ বলছে। আবার ওদিকে এই যে আরেক জুলাই জঙ্গি খান তালাত মাহমুদ রাফি, তার চিত হয়ে পড়াটা জুলাই সময় খুব দারুণ ছিল। তো যাই হোক, জয় বাংলা নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ, এই ধৃষ্টতা দেখাচ্ছে। জয় বাংলা নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ। বিএনপির কি আসলেই বাংলাদেশের রাজনীতি করার মতো কোনো মুখ আছে? যেই জয় বাংলার উপরে দাঁড়িয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের দেশ, যেই দেশের উপরে দাঁড়িয়ে জিয়াউর রহমানের রাজনীতি দখল করা হোক আর যাই হোক, তিনি তার দল, জিয়াউর রহমানের দল, তারেক জিয়ার দল মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে। তাদের কি মানে আমি 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 জানি না ওইখানে কি বলা যেতে পারে, তাদের লজ্জা শরম বলে কিছু আছে? আজকে বলছে জয় বাংলা নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ, এরকম ধৃষ্টতা দেখাচ্ছে। এর ভবিষ্যৎ কি মনে করেন আপনি একজন কূটনীতিক হিসাবে? অতীত যদি আমরা চিন্তা করি, দেখুন বিএনপি যে রাজনীতিটা করেছে বাংলাদেশের রাজনীতিতে, দুটো ধারা কিন্তু প্রচলিত। একটা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সম্মিলিতভাবে, যেটা একটা আধুনিক সেকুলার প্রগ্রেসিভ বাংলাদেশ চায়। এটা তারা করতে পারুন বা না পারুন, এটা ৭২-এর সংবিধানে সেই কথাটা প্রতিফলিত হয়েছিল। আর একটা হলো বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে দেখতে চায়, সেটা হলো জামাতের নেতৃত্বে, জামাত হেফাজত জঙ্গিদের নেতৃত্বে যারা করে। এবং সেইটা হলে বাংলাদেশ আফগানিস্তান হবে, কি হবে সেটা আমরা জানি। এর মাঝামাঝি কোনো ধরনের আপনার পক্ষ না নিয়ে একটা সুবিধাভোগী শ্রেণী রাজনীতি করছে, সেইটা হলো কিন্তু বিএনপি। তাদের প্রচুর জনসমর্থন আছে, কিন্তু আখেরে বিএনপির যে 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 আপনার আদর্শ, সেটা কিন্তু জামাতের আদর্শের সাথে অ্যালাইন্ড। এটা হতে পারে যে আপনার জামাত একটু পিউরিটান মুসলিম, আর এরা হলো একটু করাপ্ট মুসলিম। এই হলো আপনার পার্থক্য। তো সেই দিক থেকে যদি আমরা যাই, তাহলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে হুমকির সম্মুখীন হয়ে আছে বিএনপির রাজনীতি। আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আপনি ধরেন, জামাতের রাজনীতির যেমন এখানে প্রস্ফুটিত হওয়ার একটা পোটেনশিয়াল সুযোগ আছে, আওয়ামী লীগের তো সুযোগ আছে। যে আওয়ামী লীগের পরে আমি হয়তো আরো কিছু কথা বলবো, আপনার এই প্রশ্নের উত্তরে এটাই বলতে চাই যে সেইখানে বিএনপির থেকে আমরা সাফল্য যদি আশা করি বা সাফল্য যদি দেখাতে চায়, তাহলে সেটা হবে চেঞ্জ অফ হার্ট, যেটা তারেক জিয়া বারবার আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন যে উনি অনেক পরিবর্তন হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মানে যেসব কাজকর্ম আমরা দেখছি, তাতে কিন্তু পরিবর্তনের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা চেয়েও আমি জঙ্গিদের সম্পর্কে একটু বলতে চাই আসাদ, আপনি যদি অনুমতি দেন। এই জঙ্গিগুলো দেখেন, এই আপনি হাসনাত বলুন, সার্জিস বলুন, নাহিদ, বা যে জঙ্গিটাকে আপনি দেখালেন মাহাদি, এগুলো স্রেফ এসেছিল 2024 সালে আবু সাইদ মুগ্ধ ওদের মতো খুন হয়ে যেতে, কিংবা আমরা যে হলি আর্টিজানে দেখেছিলাম 7-8টা জঙ্গিকে খুন করা হয়েছিল আপনার ওই যে হলি আর্টিজানে 2006-এ বোধ হয়। এই জঙ্গিগুলোর মতো এরা প্রত্যেকে কিন্তু আত্মঘাতী জঙ্গি। বাংলাদেশের মানে কেউ এই জিনিসটা ভালোভাবে এখনো বলতে পারছে না। এই আত্মঘাতী জঙ্গিগুলো এসেছিল ওইখানে দ্রুত খুন হয়ে গিয়ে বেহেশতে চলে যাওয়ার জন্য। আমরা তো দেখেছি একজন পুলিশ অফিসার অসহায়ের মতো বলছে যে স্যার, একটাকে মারলে একটা যায়, বাকিগুলা যায় না। মানে কি, ওরা তো যেতে আসে, মানে ওরা মরে যাওয়ার জন্য এসছে, এমন ভাবে মরে যাওয়ার জন্য আসছে যে সাথে সাথে বেহেশতে চলে যাবে। কিন্তু ওদের ভাগ্য ওদের পক্ষে থাকাতে এই জঙ্গিগুলা মরতে পারেনি। ফলে এরা মরতে না পেরে দুনিয়ার যে আনন্দ সেটা পেয়ে গেছে ক্ষমতা হাতে পেয়ে। শত কোটি টাকা এক একজন আপনার চুরি চামারি ঘুষ দুর্নীতির মাধ্যমে আপনার তৈরি করেছে। হাসনাত বলুন, যে জঙ্গিটাকে আপনি প্রথমে দেখালেন মাহাদি, সে এত কোটি টাকা কোথায় পেল? দেখেন বয়স কিন্তু 16-17 বছর, বা বড় জোর 22 হবে এই ছেলে। তার এলাকায় আমি খবর নিয়েছি ভাইয়া, তার কোনো আর্থিক, তার পরিবারের মানে সার্জিসের মতো বলতেই পারে তারা জমিদারের নাতি, বলতে তো এখন আর কোনো ট্যাক্স লাগে না, কোনো কিছু দেখাতেও হয় না। কিন্তু তাদের অর্থবিত্ত খুবই, এবং ওই ছেলেটা পড়াশোনায় একদম ব্যাক বেঞ্চার, তার কোনো যোগ্যতাই নেই এই টাকাগুলো, এবং তাদের পরিবার এখন এলাকায় থাকে না, অন্য কোথাও থাকছে, ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকছে, প্রচুর টাকা, প্রায় তার কাছে 5-6 কোটি টাকার মতো এই মুহূর্তে আছে, তার সহকর্মী আমাকে জানিয়েছে। বেশি হতে পারে। ইউনুস প্রতিটা জঙ্গিকে অর্থবান হওয়ার সুযোগ করে দিয়েছে। যে জঙ্গিগুলা কিন্তু এসেছিল মরে যেতে, যে একটা পুলিশ বা কেউ একটা গুলি করবে বা জঙ্গিরা জঙ্গিদের গুলি করবে, ওদের ওই জিহাদে যেভাবেই গুলি খেয়ে মরুক না কেন, ওর বিশ্বাস অনুযায়ী ও কিন্তু সাথে সাথে বেহেশতে চলে যাবে। এই জন্যই কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা ছেলে কিন্তু জঙ্গি হয়ে যায়। এই জঙ্গিগুলা সেটা করতে না পেরে আপনার টাকা, মানে সেটা না হয়ে ওরা টাকা পয়সার মালিক হয়ে গেছে ভাগ্যচক্রে। কিন্তু ওদের মধ্যে ওই যে দ্রুত মরে আপনার ভেস্তে চলে যাওয়া, এইটা কিন্তু, এই আকাঙ্ক্ষা কিন্তু চলে যাবে না।
এবং ভবিষ্যতে ওরা যেভাবে বাংলাদেশের পুলিশকে মেরেছে শুধু এই অপরাধের জন্য, পুলিশ যেদিন স্বাধীনভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে, দেখবেন এই জঙ্গিগুলোর কিন্তু অস্তিত্ব থাকবে না। ওদের হয়তো বেহেশতে যাওয়া 10 বছর 15 বছর পিছিয়ে যাবে, কিন্তু এই একটা জঙ্গিও কিন্তু বেঁচে থাকতে পারবে না। ফলে আর একটা জিনিস জানেন কি আসাদ, যে খুনের রাজনীতি একবার করে ফেলে, অর্থাৎ খুন করে ফেলে, জঙ্গি হোক অজঙ্গি হোক, কেউ কিন্তু আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। আপনি হাসনাত, সার্জিস, যাদেরকেই বলেন, এই নাহিদ কিংবা শফিক, এরা কিন্তু 2024-এ খুন হাতে লাগিয়েছে। এদের কখনোই স্বাভাবিক পরিণতি, শফিক হয়তো আগে মরে যাবে, কিন্তু এই তরুণগুলা, এরা আজকে হোক কাল হোক, এদের সর্বশেষ পরিণতি সবচেয়ে ভালো যেটা হতে পারে সেটা হলো বঙ্গবন্ধুর খুনিরা আজকে যেভাবে জীবনযাপন করছে, ডালিম যেভাবে জীবনযাপন করছে, নূর চৌধুরী যেভাবে জীবনযাপন করছে। এই আপনি পিনাকি, যত বড় গাড্ডা হোক, পিনাকি বলুন, তারপর ইলিয়াস বলুন, হাসনাত আব্দুল্লাহ বলুন, সার্জিস বলুন, এই জঙ্গিগুলার কোনো দিনই ওদের স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে না। এত পুলিশ খুন, এত মানুষ খুন, রাস্তায় পিটিয়ে মারা, এইটার কিন্তু এই অপরাধ ওদেরকে কিন্তু তাড়া করে ফিরবে। ফলে এরা কেউ আর কিন্তু এখন মানসিকভাবে সুস্থ নাই। ফলে এরা বারবার আপনার ইনকিলাব জিন্দাবাদ বলবে, বারবার পাকিস্তান তন্ত্র কায়েম করতে চাইবে, বারবার জঙ্গিবাদ। কারণ জঙ্গিবাদ যদি আলটিমেটলি কায়েম না হয়, তাহলে কিন্তু এদের নিরাপত্তা নাই। বিএনপি ওদেরকে হয়তো সাময়িক নিরাপত্তা দিবে, কিন্তু বিএনপির নানানভাবে কম্প্রোমাইজ করতে হয় নানান শক্তির সাথে। ফলে এরা ওই পরিপূর্ণ জঙ্গিবাদের পথেই হাঁটবে। পরিপূর্ণ জঙ্গিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না, কারণ একবার যেটা ফেল খেয়ে গেছে 2024-এ, এবং 2024-এ সেটা ফেল খাওয়ার পরে এই জঙ্গিবাদ আসলে কি ধরনের টেস্ট মানুষ পাবে সেটা ইউনূস দেখিয়ে দিয়েছে। এত কিছুর পরে বাংলাদেশের মানুষ সহজে কিন্তু আর জঙ্গিবাদের দিকে যাবে না। বাংলাদেশের মানুষের যেটা রয়ে গেছে সেটা হলো তার আপনার যে কোনো অযৌক্তিক পথে ধর্ম মানে বেহেশতে যাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা। এই জায়গাটাই কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তিকে আপনার আস্তে আস্তে পিনেট্রেট করতে হবে। পৃথিবীর প্রতিটা মুসলিম রাষ্ট্র আমি যদি দেখি, এমনকি সৌদি আরব, আপনি আমার থেকে এই খবরগুলো আরো বেশি জানেন কারণ আপনারা এগুলো নিয়ে প্রোগ্রাম করেন, প্রত্যেকে কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরে এসছে। একটা মাত্র দেশ প্রাতিষ্ঠানিকভাবে বা জনগণের ব্যাপক সমর্থন পায়, সেই দেশটা কিন্তু বাংলাদেশ, যেখানে জঙ্গিবাদ জনগণের ব্যাপক সমর্থন পায়। এমনকি পাকিস্তানও পায় না। পাকিস্তানে আজকে এই জামাত কয়টা 74 না কয়টা যেন সিট পেয়েছে। পাকিস্তানে কোনো দিন জামাত 5টা 10টার বেশি সিট পাবে না। যেই পাকিস্তান ওদের আতুর ঘর। ভারতে জামাতের জন্ম জানি, কিন্তু ওর আতুর ঘর কিন্তু পাকিস্তান। ইজিপ্টে দেখেন, ইজিপ্ট থেকে জামাত, যেটা নাম ছিল ব্রাদারহুড, ওদেরকে ধ্বংস করে ফেলা হয়েছে। বাংলাদেশের জামাত চূড়ান্ত বিজয় পেয়েছে, এখন পর্যন্ত ওদের চূড়ান্ত বিজয়ের পালা চলছে। এর থেকে এদের আর উপরে ওঠার সুযোগ না, ওটা তো শূন্যতায়, আওয়ামী লীগ নাই তো সেটা তো হবেই। মানে ওরা আর এই ইলেকশনটা তো পুরোপুরি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে ইলেকশন হয়েছে, কিন্তু যেহেতু মানুষ জামাতিদের হাফ ছেড়ে বেঁচেছে এই জন্য মানুষ কিছু বলছে না। আমরা তো সন্ধ্যাবেলার আগে বিকেল থেকে দেখছিলাম ব্যালটে সিল মারা হচ্ছে, হাজারো ফুটেজ আছে এটা নিয়ে। আপনি কূটনৈতিকভাবে ভালো জ্ঞান রাখেন। বাংলাদেশি জামাতিদের ইজিপ্টের ব্রাদারহুডের মতো ধ্বংসপ্রাপ্ত হওয়া আপনার এটা আপনি অনিবার্য। কখন হবে সেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে, কিন্তু এদের কিন্তু উত্থানের আর সুযোগ নেই, কারণ ওদের মূল চেহারা বাংলাদেশের মানুষ দেখে ফেলছে। আমাদের উচিত মানুষদেরকে বোঝানো যে দেখুন, এইভাবে ভেস্তে যাওয়া যায় না। অনেক ধন্যবাদ। এবার একটু বোঝার চেষ্টা করি, এই যে লেজে আগুন নিয়ে শুরু করেছিলাম যে তারা কেন জয় বাংলা নিপাত যাক বলছে। এর কারণ বিএনপির এক নেতা আমাদের এক দর্শক জানালেন, তিনি নাকি বলেছেন যে ইনকিলাব ফিনকিলাব চলবে না এই 52-এর এই ভাষা আন্দোলনে। তো তারা আবার চিৎকার করছে। এখন আমরা আর মামুরা কি সিদ্ধান্ত নেয় এটা আমরা একটু দেখব। রুমিন ফারহানার কথা আপনি বলছিলেন, রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান এবং সবকিছু মিলিয়ে ওনার আসলে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া উচিত, যেটা ফজলুর রহমান করে দেখিয়েছেন। আমরা জানি না তাদের ভবিষ্যৎ কি হবে। এবার একটু ইউনূস থেকে তারেকে ফিরতে চাই। আপনি এই তারেকের সরকারকে কি বলবেন? মানে আপনি কি এটাকে গ্রহণযোগ্যতা দেবেন, নাকি মনে করেন কিছুদিন পরে তারা ফল করবে? কারণ ইউনূস যেভাবে সবকিছু বিক্রি করে দিয়ে গেছে, শেখ হাসিনা রেখে যাওয়া বাংলাদেশের 2 বছরের খাদ্য মজুদ যাওয়ার সময় বলে যাচ্ছে আমি 6 মাসের জন্য রেখে গেলাম, ওই 2 বছরই তো শেষ হয় নাই। এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি করা, বিশেষ করে আমেরিকার সাথে, এগুলো তো গোলামের চুক্তি শুনেছি। ভারতের সাথে নাকি আওয়ামী লীগ করেছে, একটা গোলামের চুক্তি দেখাতে পারেনি, কিন্তু গোলামের চুক্তি যে আমেরিকার সাথে করে গেল ইউনূস, সেটা আমরা দেখলাম। ভারত এখন অনেকটা নিষ্ক্রিয় ভারতের অবস্থান দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন তারেক দেশ চালাতে পারবে বেশি দিন? এটা এই কথিত নির্বাচন কতদিন চলতে পারে? তারেক রহমানের রেকর্ড খুবই খারাপ, সেটা আমরা সবাই জানি।
এবং তারেক রহমান নানান ভাইব দিচ্ছেন, ভাইবটা এমন দিচ্ছেন যে উনি চেঞ্জ হয়ে গেছেন। উনি কিন্তু, আপনিও এটা নিয়ে কথা বলেছেন, আমিও লিখেছি যে উনি যে একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ হবে সবার, আস্তিকের নাস্তিকের সন্দেহবাদীদের, এই যে হুম, হুম, বক্তব্যটা, এইটা হুম। কিন্তু বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এইরকম একটা সত্যিকারের আধুনিক বাংলাদেশ গড়ার বক্তব্য কিন্তু কোনো রাজনীতিবিদ সাহসের সাথে করতে পারেন নাই। আমি তারেক রহমানকে এটার জন্য ধন্যবাদ দিব, ফর কিন্তু ইউর কাইন্ড ইনফরমেশন, হারুন আল রশিদ ভাই, সে কিন্তু 19 তারিখের বা 18 ফেব্রুয়ারির বক্তব্যে এই আস্তিক নাস্তিক সংশয়বাদী এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে তার তো ওই বক্তব্যে নাই। তাহলে তো উনি ভণ্ডামি শুরু করেছেন এর মধ্যে। কিন্তু আমি যেই জায়গায় আপনার দৃষ্টিটা আকর্ষণ করতে চাই, কালকেই কিন্তু দেখা গেছে যে উনি শহীদ মিনারে দাঁড়িয়ে আপনার মুনাজাত শুরু করেছেন। ঠিক জামাত জঙ্গিরা যেভাবে মানুষদেরকে ধর্ম দিয়ে বিভ্রান্ত করে, ধর্মের কথা বলে মানুষের আপনার মন প্রাণ কেড়ে নেয়, সেই পদ্ধতিতে উনি আছেন। আবার উনি কিছু ব্যবস্থা নাকি চালু করেছেন, যেটা যে খরচ কমাবেন, গাড়ি কমাবেন, তেল কমাবেন। এগুলা কিন্তু পাকিস্তানে যখনই একটা সামরিক শাসন আসে বা অন্য কেউ ক্ষমতা আসে, তারা কিন্তু এই পদ্ধতিটা করে। আমরা ইমরান খানকে এটা করতে দেখেছি, আমরা পারভেজ মোশাররফকে এটা করতে দেখেছি, অর্থাৎ পাকিস্তানি আপনার পাকিস্তানি জিনিসগুলো কপি করা। কিন্তু একটা জিনিস বাংলাদেশের মানুষ জানে না, সেটা হলো যে এই যে আপনার আচার অনুষ্ঠানে যে খরচগুলো হয়, এইটা কিন্তু মূল দুর্নীতি না, এবং এটার জন্য রাষ্ট্রের ক্ষতি হয় না। রাষ্ট্রের ক্ষতি হয় বড় বড় আপনার দুর্নীতিগুলা, যেখানে ধরেন বড় বড় প্রজেক্টের টাকা দুর্নীতি, সেগুলা যদি উনি বন্ধ না করে এই কসমেটিক সার্জারি করেন, তাহলে ওনার আরেকটা হলো যে ওনার সাথে দুটো জিনিস নাই, এটা আমাদের বোঝা খুবই দরকার। বাংলাদেশের আমার সবচেয়ে দুঃখটা কি জানেন আসাদ, আওয়ামী লীগ যদি তার শক্তিটা বুঝতে পারতো, অর্থাৎ তার কাগজে তার যে আদর্শ আছে, সেই আদর্শের পক্ষে ইতিহাস এবং সভ্যতা, মানব সভ্যতা, দুটো শক্তি যার পক্ষে থাকে, ইতিহাস এবং সভ্যতা, তার কিন্তু বিজয় নিশ্চিত। সেই জিনিসটা আওয়ামী লীগ নিজেও অনুভব করে না এবং সেটা প্রয়োগও করতে পারে না। এই শূন্যতাটা তারেক রহমান আপনার এখন গ্রহণ করেছেন। এখন সেটা উনি কতটুকু করতে পারবেন এর ব্যাপারে আমি মোটেই আশাবাদী নই, কিন্তু তারপরেও আমি চাই যে উনি সফল হন। কারণ হলো পাকিস্তানের শাসকরা কেউ কিন্তু সফল দেখাতে পারেনি। তারেক রহমান যাই দেখাচ্ছেন, আমি কিন্তু এক একটা নতুন পর্যায়ের পাকিস্তান দেখি। কিন্তু বাস্তবে পাকিস্তান কি, যেই পাকিস্তান আপনার আমরা দেখেছি দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে, দরিদ্রতর হয়েছে, দরিদ্রতর হয়েছে, এবং পাকিস্তানের মানুষ শেখ হাসিনার সময় বলতো যে আমাদেরকে তোমার বানানোর দরকার নেই। ইমরান খান বলেছিল যে আমি কিন্তু সুইজারল্যান্ড করে দিব পাকিস্তানকে। পাকিস্তানের অসংখ্য নামি দামি মানুষ বলছে যে আল্লাহর ওয়াস্তে বাংলাদেশ করে দাও, আপনার সুইজারল্যান্ড করার দরকার নেই। সেই পাকিস্তানকে যদি তারেক রহমান কপি করে 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 এগুন, উনিও নতুন পাকিস্তান সৃষ্টি করবেন। তবে যেহেতু উনি এই মুহূর্তে ক্ষমতা গ্রহণ করেছেন, আমি ওনার সাফল্য কামনা করি। আমরা অন্তত 2-4 মাস 5-6 মাস গেলে হয়তো ভালোভাবে বুঝতে পারবো। তবে দুটো জিনিস কিন্তু ওনার পক্ষে নাই, এটা বুঝতে হবে, ইতিহাস এবং সভ্যতা। ইতিহাস এবং সভ্যতা, এই দুটা শক্তি কারো পক্ষে যদি না থাকে, এবং বাংলাদেশের এই শক্তিটাকে আওয়ামী লীগ যেহেতু সম্পূর্ণরূপে ক্যাপিটালাইজ করতে পারে নাই, সেই শূন্যতা যে কেউ কিন্তু পূরণ করতে পারে। ওই যেটা তারেক রহমানের ওই বক্তব্যে ছিল, পরে তো এখন আপনি জানালেন যে ওই বক্তব্য নিয়ে আবার করেছেন। তার মানে ভোট পাওয়ার জন্য বা বিদেশিদের, উনি যেহেতু বিদেশিদের সাথেই আপনার নানান ধরনের বোঝাপড়া করে ক্ষমতায় এসেছেন, তাদেরকে দেখানোর জন্য বলেছেন। কিন্তু এই ধরনের আপনার স্টান্ট চমক দিয়ে উনি এই বাংলাদেশের 18 কোটি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন না। দেখা যাক, তারপরও সাফল্য কামনা করি, এবং আমি চাই যে তারেক রহমান এবং তার দল এই 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 ইতিহাসের শক্তি এবং সভ্যতার শক্তি আহরণ করার জন্য তাদের যতটুকু পরিবর্তন করা দরকার ততটুকু পরিবর্তন তারা করবেন। তবে তারা সেটা করবেন না কেন জানেন? তারা ভাববেন যে এটা করলে তো আমরা এই যে অসহায় মূর্খ অশিক্ষিত বাংলাদেশের মানুষ, যারা শুধু এই যে তারেক মনোয়ার আর আর কাজী ইব্রাহিমের কথায় বেহেশতে যেতে চায়, ওদের সমর্থন তো আমরা পাবো না। এখানে রাজনৈতিক ক্যালকুলেশন আছে, যেটা ভারতেও, যে আপনি যে ইমাম বুখারীর কথা বললেন, হয়তো বুখারীর কারণে এই সন্ত্রাসীটাকে ছেড়ে দিয়েছে, কারণ বুখারীর হাতে কিন্তু অনেক ভোট নির্ভর করে, সে শক্তিশালী মানুষ ভারতে মুসলমানদের মধ্যে। তো সবাই যদি ভোটের রাজনীতি করে, তাহলে সত্যিকারের মানে আমাদের সভ্যতা কিভাবে এগিয়ে যাবে? আর আমরা আমাদের যে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে সকল মানুষ শান্তির সাথে বসবাস করবে, সকল ধর্মের, সকল মতের, সকল পথে, এবং অর্থনৈতিক সমৃদ্ধির সাথে, সেটা তো আমরা পাবো না। তো আদতে আমার মনে হয় মূলত আমাদেরকে আওয়ামী লীগের কাছে ফিরে যেতে হবে, এবং আওয়ামী লীগকে আমি অনুরোধ করবো যে আপনারা ওই জিনিসটা বোঝার চেষ্টা করুন। দুটা শক্তি কিন্তু আপনার সাথে আছে, ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি, সেটাকে অনুভব করুন, কাজে লাগান।
অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের কাছে ফেরার বিষয়টা ইন্টারেস্টিং। আমি এটা আরেকটু ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাই। একটা ঘটনা দিয়ে জানতে চাইবো। আমি জানি আপনি সবসময় সৎ কথা বলেন। অনেক সময় আমার বিরুদ্ধে গেলেও আপনি সৎ কথা বলবেন এবং আপনার বিরুদ্ধে গেলেও আপনি করবেন। আমি অনেক জায়গায় প্রমাণ পেয়েছি। আমরা তারেকের ওই বক্তব্যটা দেখি যে সে বাটপারি শুরু করে দিয়েছে কিনা, এটা একটু জানার চেষ্টা করি। শুনলেন তো, এটি 18 ফেব্রুয়ারির বক্তব্যে তিনি কিন্তু আস্তিক নাস্তিক বিষয়টি বাদ দিয়ে দিয়েছেন। তো এটা কি ছিল ভোটের আগে, অর্থাৎ 11 তারিখ কি বললেন, 18 তারিখে যে মানে এক সপ্তাহ পার করতে পারলেন না, তিনি তার অবস্থান থেকে সরে গেলেন। এটাই বাংলাদেশের বাস্তবতা। তারেককে নিয়ে আর আমার কোনো প্রশ্নই, আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন। তৃণমূল আওয়ামী লীগের মধ্যে যে দেশপ্রেম বা আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা, এটা আওয়ামী লীগের পতনের আগে আমি জানি না। আমার মনে হয়েছিল সবই চোর। কারণ আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিত তাদের দাম্ভিকতা, তাদের মধ্যে যে একটা নিজেকে এলিট ভাবা, জনগণের যে ঊর্ধ্বে ভাবা, অর্থ ক্ষমতা, এগুলোর যে দম্ভ, সেগুলো আমরা দেখেছি। তাদের ধারে কাছে যাওয়া যায়নি। আইন আদালত বলতে বাংলাদেশে তেমন কোনো কিছু ছিল না। প্রভাব বলেই যে বিষয়টা ছিল, মানুষের কাছ থেকে তাদের বিচ্ছিন্ন হওয়াটার এটা আর বলার অপেক্ষা রাখেন। এটা সবাই জানেন, যার যার এলাকার এমপি, মন্ত্রী, মেয়র এবং আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ সবার নেতৃত্বর সাথে যদি একটু রিকল করেন বুঝতে পারবেন। আমরা যদিও ইউনূসের আমল এতটাই খারাপ ছিল যে অতীতের অনেক কিছুকে এখন ভালো মনে হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড তেতো খাওয়ার পরে সাধারণ এক গ্লাস পানি মুখে দিলেও মনে হয় যে এটা চিনি মিশ্রিত পানি। কথা হচ্ছে আবু সাইদের মতো একটা জঙ্গি আত্মঘাতীকে স্বীকৃতি কেন দেওয়া হলো? তার ফেসবুক টাইমলাইনটা কি কেউ দেখার চেষ্টা করলো না আওয়ামী লীগের সময়? মানে আমি জুলাই 16 কথা বলি, 17-18 তারিখ কি তার টাইমলাইনটা কেউ দেখার চেষ্টা করলো না? এনটিভির যে ফুটেজটাতে আমরা দেখলাম যে পুলিশ গুলি করছে, দেখে মনে হচ্ছে যে AK-47 দিয়ে গুলি করছে। এর আগে মানে ওই এনটিভির ফুটেজেই ছিল যে তারা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে পুলিশ অবস্থান করছিল, তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেবে না, ওরা গেট ভেঙে ঢুকছিল এবং পুলিশ রাবার বুলেট ছুটছিল, লেথাল ওয়েপেন ছিল না। এই জিনিসটা এনটিভির ফুটেজে আছে এবং এটাও আছে আবু সাইদ যে পুলিশকে ওই বিশ্ববিদ্যালয় গেটের বাইরে যে ওয়াকওয়ে যেটা আছে, ফুটপাথ, সেখানে পিটাচ্ছিল পুলিশ। তারা কয়েকজন মিলে পুলিশকে মাটিতে ফেলে লাঠি দিয়ে। সেই ফুটেজও এনটিভির ওই ক্লিপের ওই এর মধ্যেই ছিল। আওয়ামী লীগের একটা নেতার মনে হলো না যে এনটিভির লোগোটা কিন্তু আবু সাইদের ফুটেজে আছে, যে এনটিভির কাছ থেকে মূল ফুটেজটা নেই, তারা প্রচার করেছে কিনা। আবু সাইদ যে জঙ্গি, হারুন ইজহার, এরপরে অন্যান্য বাংলাদেশের বেশ নামকরা জঙ্গি, মুফতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে ভয়ঙ্কর সব জঙ্গিদের পোস্টে ছয়লাভ ছিল এবং সে অনেকদিন ধরে আত্মঘাতী, সে যে মরতে চায় সেটা তার ফেসবুকে এখনও আপনারা গেলে আবু সাইদের পাবেন। এটা আওয়ামী লীগ এর কেউ জানার চেষ্টা করলো না। এত থিঙ্ক ট্যাঙ্ক, তারা আবু সাইদের এই মৃত্যু, মানে এটাতে আত্মহত্যা বলা যায়, নিজে গেছে মরতে। তো হয়তো তার সহকর্মী জামাতের লোকরাই তাকে মেরে ফেলেছে, কারণ তাকে আমরা জীবিতই দেখেছিলাম, তার গায়ে কোনো বুলেট পড়ে নাই। তাকে কালো দিবস, এই কালো থেকে আসলো লাল। যখনই আওয়ামী লীগ শোক দিবস হিসেবে কালো ব্যাজ ধারণ করতে বললো, তখন লাল বদরা লাল করে ফেললো। মাঝখানে তকমা পাই আমরা। আপনি অনেক একটা জায়গায় লিখেছিলেন আমি লাল বদর, আমি কখনোই লাল বদর ছিলাম না, কোনোদিন প্রোফাইল লাল করি নাই। কিন্তু এই হত্যাগুলোর বিরুদ্ধে ছিলাম, কারণ আওয়ামী লীগ এই হত্যাগুলোকে যেভাবে পোর্ট্রেট জামাত করেছিল, এটা কাউন্টার কোনো ন্যারেটিভ আমরা পাই নাই। কিন্তু হারুন ভাই, একটা ন্যারেটিভ পাই নাই। আবু সাইদের সাথে কি ঘটেছে, এটা সরকার পতনের অনেক পরে। আমি যদিও 16-17 তারিখ থেকে প্রতিবাদ করেছি যে ও জঙ্গি। এই যে শূন্যতা, এই শূন্যতার কারণটা কি বলবেন আপনি? জুলাই জঙ্গিরা যেটা করতে পেরেছে। পয়েন্ট আসাদ, ওই যে আওয়ামী লীগ যে ধরতেই পারলো না আবু সাইদ জঙ্গি, মানে এখন ধরতে পারলে তো আর লাভ নেই, এর মধ্যে তো সর্বনাশ যা হওয়ার হয়ে গেছিল। ওই জিনিসটা আওয়ামী লীগকে ভালো করে আসলে ভেবে দেখা দরকার। অর্থাৎ আপনার যেই মানুষগুলোকে দায়িত্বে বসানো হয়েছে বা যেই ধরনের আদর্শ ভিত্তিক আওয়ামী লীগ হওয়ার দরকার ছিল, সেই সচেতনতা আওয়ামী লীগের মধ্যে থাকলে আওয়ামী লীগ কিন্তু এইভাবে পড়ে না। আওয়ামী লীগ এইভাবে পড়ে যাওয়ার মূল কারণই ছিল, দেখেন আমি এর আগেও বলেছি, বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানে সবার ভূমিকা আছে, কিন্তু কারো বুঝে কারো না বুঝে আওয়ামী লীগ
যে ইতিহাস এবং সভ্যতা দুইটা শক্তি যে আওয়ামী লীগের পক্ষে, এইটা অনুধাবন করে এইটাকে রিয়েলাইজ করার মতো আওয়ামী লীগ যতদিন লোকজন তাদের কর্তৃত্বে না নিয়ে আসবে, তাদের নেতৃস্থানীয়তা নিয়ে না আসবে, ততদিন আওয়ামী লীগের এই ধরনের আপনার এই ধরনের ফল ভোগ করতে হবে, যেটা বর্তমানে আওয়ামী লীগ করছে। এটা তো খুবই খুবই হাস্যকর। প্রথমে তারা আন্দোলনটাকে গুরুত্বই দেয় নাই, যখন এটাকে গুরুত্ব দেওয়া শুরু করছে তখন তারা এটাকে ঠান্ডা মাথায় যেভাবে মোকাবেলা করার দরকার ছিল সেভাবে তারা করে নাই। এবং আগাগোড়া এটা যে একটা জঙ্গি আন্দোলন, এটা তো আমরা আওয়ামী লীগের লোকজনকে অনেক পরে বলতে শুনেছি, যখন আমরা নিজেরা বলা শুরু করছি। আওয়ামী লীগের মধ্যে যারা ক্যাম্পেইন করে তাদের মধ্যে সবার আগে আমি শুধু ইয়েকে এটা বলতে শুনেছিলাম, এই আপনার নিঝুম মজুমদারকে। বাকিরা নেতারা তো এখনো বলতে পারে না যে এটা একটা জঙ্গি আন্দোলন ছিল। নিঝুম মজুমদারের সাথে ভাই একটু বলে রাখি, আমি জুলাইয়ের 18 তারিখ তাকে আমি এগুলো দেখিয়েছিলাম যে নিঝুম ভাই আপনি খেয়াল করেন না, এটা তো এই তো জঙ্গি, এর অনেক আগে সে তার লিখেছিল যে সে শহীদ হতে চায়, সে মরে যেতে চায়। সে জুলাই এই যে কোটা না মেধা, এগুলো তার অনেক এর আগে, তার এই মৃত্যুর প্রায় 2 মাস আগে থেকে তার এই স্লোগান এবং অনেক জায়গায় সে উগ্রতা দেখিয়েছে। আর একটু সরি ভাই, অন্য একটা প্রসঙ্গ, তারেকের বক্তব্য অনেকে শুনতে পারেনি, ওটা পরে আমরা বিশ্বাস করে নিলেই তো হয়, এটাতে তো এমন যে না, আমি এটা দেখিয়ে দেবো, অসুবিধা নেই, আমি এখানে মিউট রেখেছিলাম, আমার এটা ভুল। তো এটা কিন্তু ছিল, কেউ জানার চেষ্টা করে নাই। আমরা একটু যদি পেছনে যাই, 501 মামুনুল হকের, সে যে মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে তার অনুসারীদের রাস্তায় লেলি দিয়ে সে যে 501-এ গেল, এইটা যদি না সামনে আসতো তাহলে কিন্তু মামুনুল হক ফেরেশতা ছিল। তো এই জিনিসটা তো হিপোক্রেসি, সেইটা বিশ্বাস করে না যে নারী আর পুরুষ অপরিচিত, বা এই যে লিভ টুগেদার করা বা ওয়ান নাইট স্ট্যান্ড, এগুলোতে সে বিশ্বাস করে না, এগুলোকে হারাম ফতোয়া দেয়, সে আবার সেই জিনিসটা করে। এই হিপোক্রেসি দেখানোর পরে কিন্তু তার মুখ এবং মুখোশ আমরা বুঝতে পেরেছি। আবু সাঈদের ব্যাপারে তার বাবা মাকে ডেকে টাকা দেওয়া, তাকে ওহো খুন হয়ে গেছে সরি ফিল করার চেয়ে তো গুরুত্বপূর্ণ ছিল যে সে মরতেই গেছে, সে আত্মঘাতী। হ্যাঁ সরি, এটার জন্য যে পুলিশ এটাকে ডিল করেছে যেভাবে, সেটা হয়তো ঠিক ছিল না, আর একটু ভালোভাবে হয়তো করতে পারতো, কিন্তু তখন তো উত্তপ্ত পরিস্থিতি, তাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই তো আপনি স্বীকার করে নিলেন যে আপনিই হত্যা করেছেন। রাষ্ট্র তো আবু সাঈদকে হত্যা করে নাই, পুলিশ তো আবু সাঈদকে হত্যা করে নাই। তাহলে এটা কি আওয়ামী লীগের বড় ব্যর্থতা না ভাই? যে এটা এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে। সমস্যাটা কি জানেন, তখন আওয়ামী লীগ যদি বুঝতেও পারতো যে জঙ্গি, আওয়ামী লীগ ধরে নিচ্ছে যে সারা বাংলাদেশ এখন জঙ্গিদের ফেভারে চলে গেছে, একে জঙ্গি বললে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিন্তু এই ধরনের অনুধাবনটা কখন আসে? অর্থাৎ আপনি যদি সচেতন থাকেন, আওয়ামী লীগের উচিত ছিল গত 17 বছর, আপনার এখানে অনেক কথা বলতে হয় আসাদ, আপনারও সময় আছে কিনা আমি জানি না। এটা না, আপনি বলেন, বিস্তারিত বলেন, কিন্তু আমি বুঝি যে আওয়ামী লীগ বুঝতে পারলো যে এটা আর কিছু করা যাবে না, কিন্তু তাই বলে ইন্টারনেট বন্ধ করে নিয়ে বন্ধ হয়ে গেছে, এগুলো বলে কি এটাও বুঝতে পারলো না যে এটা বলে মানুষ ছিল জঙ্গি জামাত এদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা শূন্য করা, যেটা অনেক কঠিন কাজ। 17 বছর একটা সোনালী সময় ছিল এই কাজটা করার। সেইটা না করে তারা অনেক কসমেটিক কাজ করেছে। কসমেটিক কাজ যেমন যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়া, যেমন ওই যে আপনার দেখুন ফাঁসি দেয়া ঠিক আছে দিতে পারেন, কিন্তু আমার কথা হলো এগুলো কিন্তু আপনার রাজনৈতিক ক্ষমতা সংহত করে না। রাজনৈতিক ক্ষমতা সংহত যে কাজগুলোতে করে সেটা কিন্তু আওয়ামী লীগ করে নাই। ফলে আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে দৈন্য, সেইটা যদি আওয়ামী লীগ এখনো বুঝতে পারছে না, ভবিষ্যতেও বুঝতে পারবে কিনা জানি না। যদি না পারে এটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ এবং দুঃখজনক বিষয়। তবে আওয়ামী লীগ যেই একটা আশা দেখিয়েছিল 1972 সালে, বঙ্গবন্ধু আমাদের একটা সংবিধান দিয়ে, দেখেন সেই সংবিধানের সত্য কথাগুলো আমরা তুলে ধরতে পারি নাই। আমি আওয়ামী লীগের তরফ থেকে বলতেছি, এর যে মিথ্যা কথাগুলো, সেগুলোকে জঙ্গিরা, তাদের আইডিওলগরা, তাদের বুদ্ধিজীবীরা, এই সলিমুল্লাহ, ফরহাদ মজার, এরা কিন্তু এই চেতনাবাজি, তারপরে আপনার শাহবাগী অনেক গালিতে পরিণত করেছে। একটা মিথ্যা জিনিসকে বাকশাল, সবচেয়ে বড় বলি হচ্ছে বাকশাল, এত সুন্দর একটা ব্যবস্থাকে তারা নেতিবাচক করে আওয়ামী লীগ আর নিজেরাও মুখ দিয়ে। আওয়ামী লীগ এখনো গুরুত্ব দিচ্ছে না যে না, তার পক্ষে যে আপনার তার পক্ষে শুধু তৈরি করা দরকার। এমনকি শেখ হাসিনার যে দুইটা তিনটে ইলেকশনের কথা বলে, আমি আপনার বারবার বলছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক করার পথে শেখ হাসিনার ইলেকশন পদ্ধতি ঠিক ছিল। কারণ হলো আপনি গণতন্ত্র যদি বলেন, কোন সেকুলার দল যদি তার দলের আইডিওলজি বা কাগজে যদি সে সেকুলার কথাটা লেখা না থাকে, সেই দল কিন্তু গণতান্ত্রিক না। আপনি হামাসকে তো আপনি নির্বাচনের মাধ্যমে নিয়ে এসেছেন, হামাসের মাধ্যমে আজকে পুরা ইসরায়েল সুযোগ পেল পুরা প্যালেস্টাইনকে ধ্বংস করে দেওয়ার জন্য। ফলে
একটা ইলেকশনই কিন্তু গণতন্ত্র না। এই যে তারেক রহমান যে ইলেকশনে ক্ষমতায় আসলেন, এটা হলো 24-এর যে জঙ্গি কোয়ালিশন ছিল তাদের মধ্যে একটা গণতন্ত্র। তাদের মধ্যে এখানে তো বাংলাদেশের 50% মানুষ আউট, আমি আউট, আপনি ওইটার আউট, একটা এক্সটেনশন। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা আউট, আওয়ামী লীগ আউট, কিংবা আওয়ামী লীগের বাইরেও যারা একটা আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন সত্যিকার অর্থে, বাম করাপ্ট লোকজনের মতো না কিন্তু ন্যায়ের পথে, তারা তো সবাই আউট। তো সেখানে তো কোনো আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো না। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে ভাষাটা কই? হ্যাঁ, সেই ভাষা যারা ক্রিয়েট করতে পারবে, আওয়ামী লীগ তাদেরকে দাম দেয় না। তারা অত্যন্ত আপনার নিকৃষ্ট মানের, বুদ্ধিহীন, প্রতিবন্ধী লোকজনদের নিয়ে চলতে চায়। এখন আওয়ামী লীগও সাফার করছে। দেখি, এখন তো আর আওয়ামী লীগ সরকারে নাই। আওয়ামী লীগ যদি এখন মনে করে যে আমাদের কথা শুনবে না, এটা কিন্তু এখন টাই হয়ে গেছে। সরকারে না থাকলে শুনলে আমাদেরকে পুলিশ দিয়ে পিটাতে পারতো। এখন তো আমরা দেখবো যে আওয়ামী লীগ কিন্তু লুজ করছে, তাই না? দুই তরফে মজা। আওয়ামী লীগকে সত্যি সত্যি প্রজ্ঞাবান মানুষদের কাছে আসতে হবে, তাদের জ্ঞান বুদ্ধি নিতে হবে, কারণ এইটার অভাবে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আসলে আমি ওই জায়গায় একটু হালকা দ্বিমত করি যে দেখুন, ওই এটা আপনি তুলেছেন, কিন্তু জিনিসটা হলো আপনি যদি সবগুলা শাসন বাংলাদেশের তুলনা করেন, সেখানে কিন্তু এমনকি আইন শৃঙ্খলা, আইন কানুনের পথেও কিন্তু শেখ হাসিনা 17 বছর ভালো ছিল। আমি হয়তো আপনার ব্যক্তিগত একটা জিনিস আছে, সেটা আমি আওয়ামী লীগের অন্যায় এবং নির্বুদ্ধিতা বলবো, এখনো বলবো যে বাংলাদেশের মুক্ত চিন্তার যেসব তরুণ বুদ্ধিজীবী ছিল, আপনি সহ, তাদের উচিত তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো মানে নৈতিক বুদ্ধি আওয়ামী লীগ আহরণ করতে পারে নাই। সেই জায়গায় ব্যর্থতা আছে দেখে আপনারা নির্যাতিত হয়েছেন। এইটা যদি বাদ দেই, তারপরে কিন্তু আপনি যদি বিএনপির আমল দেখেন, আওয়ামী লীগের আমল দেখেন, সব আমল দেখেন, আওয়ামী লীগের আমলে এমনকি আইন শৃঙ্খলাও ভালো ছিল, আইন কানুনও ভালো ছিল। অসুখে ছিল মূলত, হ্যাঁ, আমি আপনাদের বিষয়টা বাদ দিয়ে বলছি, অসুখে ছিল স্বাধীনতা বিরোধীরা, এই জামাতের লোক বা এরা। কিন্তু এই 2-4 কোটি অসুখী মানুষের জন্য তো সারা দেশ তো সুখে ছিল। ফলে আওয়ামী লীগের সাফল্য কিন্তু অতুলনীয়। আওয়ামী লীগের মূল সমস্যা হলো তার ভাষাটা নাই, তার কমিউনিকেশনটা নাই। যে কমিউনিকেশনটা আপনার করতে পারে, ওই যে রুমিন ফারহানা করতে পারে, সেটা কিন্তু আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করে, বা আওয়ামী লীগের যেসব লোকজন, তারা কিন্তু সেই কমিউনিকেশনটা ডেভেলপ করতে পারে না। এবং আমরা দেখেছি কমিউনিকেশনহীনতার ফলে এই যে ভাবলেশীন মানুষের প্রতি আপনার অসংবেদনশীল কথাবার্তা বলে, হাসান মাহমুদ বলেন, এই ওবায়দুল কাদের বলেন, এরা কিভাবে আওয়ামী লীগকে নিচে নামিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এই লোকগুলাকে কখনোই ডিজোন করেছে, এটা কিন্তু আমরা দেখি না। এখন হলো আমারও আনন্দ দেখার সময় যে দেখি আওয়ামী লীগ তুমি আগের নির্বুদ্ধিতা নিয়ে কতদূর তুমি এগিয়ে যেতে পারো, সেটা আমরা দেখব। এখন তো রাষ্ট্র ক্ষমতা হাতে নাই, ডাকলে কিন্তু পুলিশ চলে আসছে না। অথচ শেখ হাসিনা, ওনার যেই বয়স, সেই অনুযায়ী ওনাকে তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার। এবং বাংলাদেশকে যদি উনি সত্যিকার অর্থে সঠিক লাইনে এনে রাষ্ট্র ক্ষমতা পুনর্দখল করে যদি না করতে পারেন, বাংলাদেশের ইতিহাস, জামাতিরা যেই বুদ্ধিমান, তাদের পক্ষে যেইভাবে আপনার নেগেটিভ তৈরিকারী পিনাকি বলেন, ফরহাদ মজার বলেন, এরা যেভাবে তৈরি করবে, আপনি দেখবেন ইতিহাসে কিন্তু বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সবাইকে এরা প্রশ্নবিদ্ধ করে ছেড়ে দিবে। যেটা থেকে রিকভার করার জন্য যেই ধরনের বুদ্ধিবৃত্তিক পথে যাওয়া দরকার, মেধাকে, প্রজ্ঞাকে মূল্যায়ন করা দরকার, সেটা তো আওয়ামী লীগ করছে না। ফলে আওয়ামী লীগের জন্য কিন্তু বিশাল লস আছে। এটা শুধু রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র গঠন, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় হাতে আসা না, ঐতিহাসিকভাবে কিন্তু আওয়ামী লীগ বড় ধরনের হুমকির সম্মুখীন। এবং অনেকে বলে যে ইতিহাস ফিরে আসে। হ্যাঁ, 500 বছর পরে এই ইতিহাস ফিরে আসলে কি লাভ? এটা যদি 10 বছরের মধ্যে ফিরে না আসে, 5 বছরের মধ্যে ফিরে না আসে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে না, ইতিহাসে বঙ্গবন্ধুর স্থান কেউ অমলিন করতে পারবে না। তো 1000 বছর পরে বঙ্গবন্ধুর স্থান প্রতিষ্ঠিত হলো ইতিহাসে, তো 1000 বছর তো বাংলাদেশের জীবন থেকে হারিয়ে গেল। সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। আমি যেটা বুঝি যে রাজনীতির জন্য কূটকৌশল করা ভালো, কিন্তু আপনার নৈতিকতার ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, ভ্যালিউজ যেটাকে বলে ইংরেজিতে, সেটার ভিত্তিতে না গেলে প্রজ্ঞাকে আপনি জায়গা দিতে পারবেন না। সেই জায়গাগুলো কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট ঘাটতি আছে। জি, অনেক ধন্যবাদ। কয়েকটা জিনিস তো উঠে আসে আপনার কথায়, যে আপনি এখনো আতঙ্কিত যে এখন তন্ত্রপক্ষে সত্য কথাগুলো বললে পুলিশ করবে না। আওয়ামী লীগের সময় বড় করে বলা হতো 3 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করা হয়েছে, 3 লক্ষের মধ্যে 3 জনকেও দেখতে পাই না। আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, স্বাভাবিকভাবে সেটা আওয়ামী লীগের দিকে যায়, আর যখন এটা কথা বলি
আওয়ামী লীগকে ধ্বংসকারী কিছু ব্যক্তি অনলাইনে তারা এসে আমাদেরকে বলে ও নাকি আওয়ামী লীগ, মানে ভাবে যে আমরা আওয়ামী লীগ হতে এসেছি। না ভাই, আমরা আওয়ামী লীগ কোনো কালেই হতে আসি নাই। আপনাদের 3 লক্ষ জায়গায় 3 জনও সাইবার যোদ্ধা নাই এখন, আমাদের কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, এর মানে এই না যে ভবিষ্যতে আওয়ামী লীগ করব। এবং তৃতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ আমাদের, আপনি বলছিলেন যে প্রোটেকশন দেয় নাই কেন, হারুন আল রশিদ ভাই আপনার সাথে অন ক্যামেরা এবং লাইভে বলছি, আগামীতে ওটা বিশ্বাস করবো, আমি আমার সমমনা কয়েকজনের দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের যারা নাস্তিক বা ধর্মের সমালোচনাকারী তারা কেউই আওয়ামী লীগের কাছ থেকে প্রোটেকশন চায় নাই, শুধু ক্ষতি যেন না করে একটা নাগরিক হিসাবে, যে এজেন্সি দিয়ে আমাদেরকে হয়রানি করো না, আর হচ্ছে যে গুপ্ত হত্যা যারা করে জঙ্গিরা তাদের কাছ থেকে তাদেরকে থামাও, জঙ্গিদেরকে থামাও, কারণ জঙ্গিরা শুধু আমাদের হত্যা করে না, জঙ্গিরা শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী 18 বার টার্গেট করেছিল। এরা কারা, এদের ধর্মীয় পরিচয় কি দেখবেন জঙ্গি। আমি কলকাতায় জেল খেটেছি, সেই জেলে পেয়েছিলাম মোহাম্মদ আলী সুব্রত বাইনকে, তিনি কিভাবে শেখ হাসিনার উপরে গ্রেনেড মেরে প্ল্যান করেছিলেন এবং সেখানে যে ইসলামিক সন্ত্রাস যুক্ত ছিল, তিনি সুব্রত বাইন খ্রিস্টান থেকে কিভাবে মুসলমান হয়েছিলেন তিনি আমাকে বলেছেন, নিজে আমাকে বলেছেন। তো এর সাথে ইসলামিক এই যে ফ্যানাটিসিজম এটা যুক্ত, শেখ হাসিনার উপরে যে টার্গেট, আমরাও সেই টার্গেট। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা নাগরিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা শেখ হাসিনার প্রতি বা আওয়ামী লীগের প্রতি এই দায়িত্বটুকু চেয়েছিলাম যে আমাদের জন্য হয়রানি না করা হয়, আমাদেরকে প্রোটেকশন দিয়ে ইসলামিস্টদের কাছ থেকে ওই আওয়ামী লীগ হিন্দুদের দল এই তকমা নতুন করে নেওয়ার দরকার নেই। আওয়ামী লীগকে হিন্দুর দলই মনে করে ইসলামিক সন্ত্রাসীরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেবাশিস চক্রবর্তী বলে, এগুলো কিন্তু নতুন কিছু না। শেখ হাসিনা তাহাজ্জুদে নামাজ পড়েন, তিনি একজন নামাজি মানুষ, এটাকে শেখ হাসিনাকে বলা হয় নাস্তিক। সুতরাং আমাদের জন্য নতুন করে ট্যাগ নেওয়ার দরকার নাই। আমি শুধু অবাক হই শেখ হাসিনার আমলে হাসান মাহমুদ কতটা বেপরোয়া হলে পরে আমার বাবা মা পরিবারের 6 জন সদস্য এমনকি মাইনর বোনকে নিয়ে আটকে রেখেছিল 48 ঘন্টা। এটার কোনো দরকার ছিল না কোনোভাবে। আপনি অবাক হচ্ছেন ভাই, এটা ইউনাইটেড নেশনসের যে OSCHR এর স্টেটমেন্ট আছে, শুধু আমার না, তার হাসান মাহমুদ যেখান থেকে পড়াশোনা করেছে, যে বিহারে থেকে বৌদ্ধদের, সেই বিহারের সেই মানে বৌদ্ধ বিহারের একজন বৌদ্ধ ভিক্ষু শরণাঙ্কর থেরো, তাকে ওই রাঙ্গুনিয়া থেকেই বের করে নেই, তাকে দেশ থেকে বের করে দিয়েছিল, ডিজিএফআই দ্বারা 6 মাস গৃহবন্দী করে রেখেছিল। সেই ব্যক্তি এখনও দেশে ফিরতে পারে নাই। রাঙ্গুনিয়া যে জ্ঞানশরণ মহারণ্য খোঁজে নেবেন, এটা এখনও ভ্যানিশ, লুটপাট, ধ্বংস করে ফেলেছে। ইউনাইটেড নেশনসের স্টেটমেন্ট আছে, বাংলা মানে পৃথিবীর আন্তর্জাতিক যতগুলো মানবাধিকার সংস্থা আছে, RSF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পেন থেকে শুরু করে সবাই বিবৃতি দিয়েছিল এবং জাতিসংঘের একজন কূটনীতিকে বিব্রত দিয়েছিল আমার বাবা আমাকে হয়রানি না করার জন্য। কিন্তু এগুলো আওয়ামী লীগের আমলে পাত্তা দেওয়া হয় না। হাসান মাহমুদ নিজে জেনেভায় লবিস্ট নিয়োগ করেছিলেন, লবিস্ট নিয়োগ করে তিনি ব্যর্থ হয়ে কলকাতায় যে মার্টিনেসকে বাংলাদেশে নিয়ে গেছিল, তার নাম, তিনি একজন কূটনীতিক, তার নাম রিয়াজ সামথিং, সে আমার সাথে এসে সাউথ সিটি মলে নেগোশিয়েট করতে এসেছিল যে হাসান মাহমুদের সাথে যেন আমি কলকাতায় দেখা করি, তিনি একটি অমুক হোটেলে আছেন। অর্থের বিনিময়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি সেখানে রাজি নই। আওয়ামী লীগের আমলের কথা বলছি। এবং সেই সময় আমি দেখেছি কিভাবে যে ফিল্মগুলো তৈরি করার জন্য বাজেট যাদের দেওয়া হয়, তারাই কিন্তু আজকে ফারুকি, তারাই কিন্তু আজকের বান্না, তারাই কিন্তু আজকে জুলাই জঙ্গিদের পোর্ট্রেট করার জন্য ড্রোন শো এগুলোর আয়োজন করছে। আওয়ামী লীগের টাকায় তখন তারা এসে কলকাতায় কিভাবে, মানে কতটা মদ্যপ ছিল, কতটা নারী ঘটিত, আমি সেই ব্যক্তিগত বিষয়ে না যাই, কিন্তু এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় তারা কিভাবে উল্লাস করেছে এবং তাদের দাঁত এখন আমরা দেখে পেয়ে আমার কষ্টই লাগে যে আওয়ামী লীগ তাদেরকে কিন্তু পেলেছিল। সেই আওয়ামী লীগ শুধরাবে কিনা আমি জানি না। হারুন আল রশিদ ভাই, আসলে দুঃখ অনেকগুলোই, কিন্তু সেই দুঃখের জায়গায় তো দাঁড়ানো যায় না। আসলে দেশমাতৃকার জন্য এখন যদি দেখি তৃণমূলের যে ভূমিকা, এটা অসাধারণ। এই ভূমিকার উপরে আওয়ামী লীগ ফিরে আসবে আমি বিশ্বাস করি, কিন্তু সেটা কবে, এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আপনার কি মনে হয় আওয়ামী লীগ, এখন আমরা দেখতে পাই যে ভাষা আন্দোলনের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে আওয়ামী লীগের ব্যাপক একটা উপস্থিতি আমরা দেখতে পাই। বাংলাদেশে অনেক জায়গায় তাদের কার্যালয়, জীর্ণ শীর্ণ ধ্বংস হয়ে যাওয়া কার্যালয় তারা উদ্বোধন করছে, খুলছে, সেখানে পোস্টার টানাচ্ছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি টানাচ্ছে। এই জিনিসটা আসলে কত দেরি হবে, মানে আওয়ামী লীগ তার রাজনীতি ফিরে পাবে কি এই তারেকের সময়? মানে তারেক তো মিথ্যা কথা বলছে, আমি একটু ওই ভিডিওটা দেখাই, যেহেতু দেখেননি। সে 1 সপ্তাহের ভিতরে তার বক্তব্য ঘুরিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে কি রাজনীতি করার যে অধিকার সেটি ফিরিয়ে দেবে কিনা তারেক, একটু দেখি। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই, একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক,
বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের। তো হারুন ভাই দেখলেন যে তারেক কিন্তু তার সেই বক্তব্যে নাই, সংশয়বাদী পরিবর্তন করে ফেলেছে একদম, মানে খুবই হ্যাঁ ব্লান্টলি। ব্ল্যান্ডলি ওই জায়গাটুকুই বাদ দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, আমরা কেয়ার করি না সে কি করলো, কে কার মানে এটা হচ্ছে চূড়ান্ত সত্য। প্রত্যেকটা মতাদর্শে মানুষ থাকবে, এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ। এবং আওয়ামী লীগের এরা তো বলেই সেমি ডানপন্থী। বিএনপির উপরে কোনো আশা ভরসা নাই, যে আশা ভরসাটা আওয়ামী লীগের উপর আছে। কারণ আমার ৭২ সংবিধান সেটা বলে, আওয়ামী লীগের গঠনতন্ত্র সেটা বলে যে আওয়ামী লীগ একটা বিশাল আমব্রেলা, এখানে সবার জায়গা হবে। তো আপনি ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলতেন যে আওয়ামী লীগ কবে ফিরবে বলে মনে করেন, তারেক জিয়া কোনো সাহায্য করবে না, ভারতও কোনো সাহায্য করবে না, এটা চূড়ান্ত সত্য। করবেই না। ভারতের কথা শুধু তারেক রহমানের কথা যদি আমরা চিন্তা করি, দেখুন বাংলাদেশে যে একটা দ্বিদলীয় ব্যবস্থা গঠন হচ্ছিল, সেটা কিন্তু তারেক রহমান নষ্ট করেছেন ২১শে আগস্ট ঘটিয়ে। তারেক রহমান আজকে একটা বিশেষ সুবিধা পেয়ে, প্রথম কথা হলো খালেদা জিয়া, শেখ হাসিনা এরা কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান কিন্তু ২৪-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে যে নির্বাচনটা হয়েছে সেখান থেকে প্রধানমন্ত্রী। এবং তারেক রহমানের ইতিহাস যেটাই, যে উনি জঙ্গিদের প্রতি ওনার সবসময় লিনিংটা ছিল। এখন উনি অনেক, ওই যে আমি যে স্টেটমেন্টটা উনি দিয়েছিলেন ওটা আসলে প্রশংসার যোগ্য, কিন্তু সেটা তো উনি রাখেন নাই, এখন দেখিয়ে দিয়েছেন। ফলে যা এখনই কিন্তু উনি যে ভাইব দিয়েছিলেন সেটা তুলে নিয়ে যেই তারেক রহমান, সেই তারেক রহমানই রয়ে গেছেন, সেটা দেখালেন। তারেক রহমান যদি ভালো হয়ে যান, তবুও আওয়ামী লীগের রাজনীতির স্থান কিন্তু অটুট থাকে। এখন আওয়ামী লীগ, আপনি যেটা বলেছেন এটা আমারও আসলে ইকো করা দরকার। সেটা হলো যে সত্যিকারে আওয়ামী লীগের তৃণমূল যে কি শক্তিশালী, এত দুঃখ দুর্দশার মধ্যেও তারা প্রমাণ দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের মূল নেতৃত্ব শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় থেকে তাদের প্রতি এক ধরনের অসংবেদনশীলতা আমি দেখতে পাচ্ছি। সংবেদনশীলতা দেখা যায় যাদের কারণে আওয়ামী লীগ ডুবেছে, তাদের প্রতি। এটা সংবেদনশীলতা বলবো না, এটা আবার এটাও জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চাচ্ছেন পরিবর্তন। উনি অনেক, ওনার তো আসলে দীর্ঘ অভিজ্ঞতা, সেই জায়গা তো আমি বুঝতে পারবো না। হয়তো উনি একটা সিদ্ধান্ত দিবেন, তবে যে কোনো সিদ্ধান্ত দিতে হবে এবং মাঠ ছেড়ে দেয়া হয় নাই, সেটা প্রজ্ঞার মূল্যায়ন করতে হবে, মেধার মূল্যায়ন করতে হবে। সবার আগে তাদের যে ইউটিউব, ফেসবুক আছে, এইখান থেকে আবর্জনা প্রডিউস না করে সত্যিকারে গুরুত্বপূর্ণ মানুষের কাছে পৌঁছে, হ্যাঁ, সেই রকম জিনিস প্রডিউস করতে হবে। তৃণমূলের যেসব কর্মীরা রয়েছে ওরা কিন্তু আওয়ামী লীগের এগুলা আর দেখে না এই জন্য যে কারণ তাদেরকে বারবার আঘাত করা হচ্ছে। হ্যাঁ, জুলাইতে যে ছেলে ধরেন শেখ হাসিনাকে গালি দিয়েছে, সেই ছেলে এখন যদি আওয়ামী লীগের ফেসবুক চালায়, হ্যাঁ, এটা হতে পারতো যদি এই কথা তারা বলতো যে না, যোগ্যতা আছে, আমূল পরিবর্তন করে ফেলেছে সেই ফেসবুক, ইউটিউবে, সেটা হলেও তো এক ধরনের আপনার রক্ষা কবচ, যে না, যোগ্যতা সম্পন্ন লোক তো দরকার, সেটাও তো আমরা দেখি না। তো তারা যদি দেখেন, এখন জিনিসটা হলো দুই ভাবে মানুষ এই ধরনের একটা শক্তির আপনার কি বলবো, যে তাদের রাইটফুল শেয়ারটা তারা পেতে পারে। একটা হলো প্রাকৃতিক ভাবে তারেক রহমান ভুল করবে, ইউনূস তো ভুল শুদ্ধ যা করে দেখিয়ে দিছে, তারেক রহমান ব্যর্থ হবে, এইভাবে আশা করে বসে থাকা একটা পদ্ধতি, সেটার জন্য দীর্ঘ সময় লাগবে। আর যদি তারা অ্যাক্টিভ হয়ে বিশ্বাস করেন, আমি যে কথাটা বারবার আওয়ামী লীগকে বলছি, যে ইতিহাস এবং সভ্যতা, এই দুইটা শক্তি আপনাদের সাথে আছে। এই শক্তি যে অনুভব করে, আওয়ামী লীগের যে লোকটা, সেই লোকটাকে আপনি দলটা চালানোর নেতৃত্ব দেন। মানে শেখ হাসিনা বা জয়কে আমি বলছি এই অনুরাগটা, যে সেই শক্তি যারা অনুভব করে তাদেরকে দেন। তবে আসার কথা হলো, আমি দেখেন ব্যক্তিগতভাবে ও খারাপ ভালো ওইভাবে যাইতে চাই না, আমাকে কে ভালো, কিন্তু আমি কিছু নেতার কথা তো আস্থা রাখি, মানে দেখি যে তারা ওই জিনিসটা দেখাতে পারেন। যেমন আমাদের ২-৩জনকে আমি দেখি, যেমন আপনার আরাফাত, প্রফেসর আরাফাত যিনি, তারপরে আপনার ওই যে নওফেল সাহেব, এইরকম তাদের মধ্যে কিন্তু বাণী আছে, তারা কিন্তু মানে কমিউনিকেশনটা করতে পারেন। এদেরকে অবশ্যই, এবং সংবেদনশীলতা আছে সবচেয়ে বড় কথা, এবং জঙ্গিবাদের প্রতি তাদের পূর্ণ এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যে জঙ্গিবাদ কত খারাপ জিনিস, এটা জঙ্গিবাদের যে খারাপ, এই অনুভবটা আওয়ামী লীগের পুরনো নেতৃত্বে না থাকাতে তারা কিন্তু ওই যে আপনি যেটা বললেন, যে আপনাদের সাথে ন্যায় বিচারটাও তারা করতে পারেনি, যে অন্যায় করো না বাবা, আমাকে তোমার প্রোটেকশনের দরকার নেই, আমার প্রতি খারাপ লাগবে না, কুত্তা সামলা, হ্যাঁ, সেটাও করতে পারেনি। এর কারণ হলো জঙ্গিবাদ যে একটা খারাপ জিনিস, এটা যে যুক্তিহীন, অর্থাৎ ওই লোকগুলোও ছিল পোটেনশিয়াল জঙ্গি,
সত্য কথা বলতে কি, অর্থাৎ জঙ্গি তো আপনার আজকে সার্জিস জঙ্গি হয়ে গেছে। সার্জিস তো পোটেনশিয়াল জঙ্গি ছিল ছাত্রলীগে হুম, থাকা অবস্থায়, ছাত্রলীগ হুম, তো সেটা ধরতে পারে নাই। তো এই জিনিসগুলো ভালোভাবে অনুধাবন করে সত্যিকারের ওই দুই শক্তি যে যারা অনুভব করতে পারে যে ইতিহাস এবং সভ্যতা তাদের সাথে আছে, এই শক্তি যারা অনুভব করতে পারে তারা জঙ্গিবাদটাকেও বুঝতে পারে। এই ধরনের লোকজন নিয়ে যদি আওয়ামী লীগ সাজানো হয় এবং একই সাথে বাংলাদেশের বৃহত্তর মুসলমান সমাজের 14 কোটি বলেন 16 কোটি যারা এখনো পরিপূর্ণ জঙ্গি হয়ে যায় না, তাদের ধর্মীয় চাহিদা পূরণের জন্য কিভাবে এই জঙ্গিদের বাদ দিয়ে নতুন সত্যিকারের পায়াস আলেম ওলামা নিয়োগ করা যায় সেই দিকটা যদি খেয়াল করে, তাহলে আওয়ামী লীগের জন্য দ্রুত ফিরে আসা হবে। আর না হলে ওই তারেক রহমানের ব্যর্থতার জন্য বসে থাকতে হবে, তার ব্যর্থতার জন্য বসে থাকতে হবে। কিন্তু ব্যর্থ বাংলাদেশও হবে, কারণ তারেক রহমান তো, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আর একটু আশাবাদী ছিলাম আপনার অনুষ্ঠানের আগে, অর্থাৎ তারেক রহমানের পক্ষে কিন্তু দুটো শক্তির কোনোটাই নাই, এবং তার কোনো আদর্শও নাই। তার আদর্শটা যেটুক আছে সুপ্ত, সেটা হলো জামাতের সাথে বা হেফাজত বা জঙ্গিদের সাথে অ্যালাইন্ড। এই ধরনের আপনার বিশ্বাস নিয়ে, হ্যাঁ, আপনি খুব বেশি দূর এগুনো যায় না। ফলে আওয়ামী লীগের স্থান দুইভাবে আসতে পারে। আওয়ামী লীগ যদি অ্যাকশনটা নেয় দ্রুত হবে, না নিলে ন্যাচারালি হবে। আমাদের একটু ওয়েট করতে হবে, এবং আমাদের কিন্তু, আমরা যারা মানে আসলে আমাদেরকে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ বুঝুক না বুঝুক, আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদের ভয়াবহতা বোঝাতে হবে। কারণ হলো দেখেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য জড়িত, এমনকি জঙ্গিদের যারা সমর্থক তাদের ভাগ্য এখানে জড়িত। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ইউনুস শূন্য করে দিছে, শেখ হাসিনা এটাকে মধ্যম আয়ের দেশ করেছিল। আজকে কান্নাকাটি চলছে যে আবার ওই যে আপনার ওই স্বল্পোন্নত দেশের কাতারে আসার জন্য, ওই ভিক্ষাবৃত্তি করার জন্য। অর্থাৎ একটা মর্যাদাশীল রাষ্ট্র গঠনকে আবার ভিক্ষাবৃত্তির পর্যায়ে ওরা নিয়ে আসে, আবার ওইটাকে নানান ধরনের, শেখ হাসিনাকেই আবার নানান ধরনের আপনার অপবাদ দিচ্ছে। কিন্তু সত্য কথা হলো, শেখ হাসিনা যে রুল দিয়েছিলেন নানান ত্রুটি সত্ত্বেও, ওই 17 বছর বাংলাদেশের জন্য একটা সোনালী যুগ ছিল। জি। হারুন আর রশিদ ভাই, আমার কয়েকটা প্রস্তাবনা আছে। আপনি খুব চমৎকারভাবে কয়েকটা জিনিস পয়েন্ট আউট করেছেন। আওয়ামী লীগের আসলে যারা সরাসরি রাজনীতিতে যুক্ত তাদের এটা উচিত কিনা। প্রথম কথা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করতে চাই বাংলাদেশের নাস্তিকতা। বঙ্গবন্ধুর সময় দাউদ হায়দার বা তসলিমা নাসরিনের পরবর্তীতে বা এরকম কিছু মানুষ বাংলাদেশে জন্মাবেন এবং তারা কথা বলবেনই, এটা পৃথিবীর যে কোনো সমাজে থাকে। আমি একটু মনে করেছি যে অভিজিৎ রায়ের নবী মোহাম্মদ বা ইসলাম নিয়ে সমালোচনার সংখ্যা খুবই সামান্য, নগণ্য, এবং সেটা খুব একাডেমিকভাবে সমালোচনা। তাকে কিন্তু হত্যা করা হয়েছে এই বাংলাদেশে। দীপচন্দ্র রায় হত্যার পরে নৃশংসভাবে পুড়িয়ে মারার পরে জানা গেল যে সে ধর্ম নিয়ে কোনোদিন কথাই বলে নাই। আসলে বাংলাদেশে এই উগ্রপন্থী মুসলমানদের আক্রমণ, এটার জন্য মানে উই দে করার জন্য ধর্মের সমালোচনার দরকার হয় না। আমি খুবই একটা বিষয়, এটা খুব গোপন, ধরেন আমি যদি এই হার্ড ডিস্কটা খুলে আমি এখানে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবো শুধু এটা বোঝার জন্য, কারণ আমি বিজ্ঞান প্রিয় মানুষ, আমার এই উদ্ভাবন ভালো লাগে। আমার জীবনের ব্রত ছিল না কোনোদিন অ্যাক্টিভিজম করা, আমার জীবনের কোনোদিন ব্রত ছিল না যে আমি এথিস্ট হিসাবে পরিচিতি পাবো, এটা আমার দরকারই ছিল না। আমাকে এই পর্যায়ে এনেছে বা ভোকাল করেছে ইসলামিক সন্ত্রাসীরা। আমার ব্যক্তিগত পর্যায়ে আঘাত করা, রাষ্ট্রীয়ভাবে আমার মর্যাদা কেড়ে নেওয়া, পাসপোর্ট, সব কিছুর ক্ষেত্রে হেফাজত বলেন, এই জামাত ইসলাম চরমনাই দায় রয়েছে এদের, একদম ক্রম ধরে বলতে পারি। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, আমাকে এই সমাজ তৈরি করেছে। তো আমি মনে করি বাংলাদেশে যদি নাস্তিকদের বা যে কোনো সংশয়বাদীদের আপনি তার গলা চেপে না ধরেন, তাহলে সে কখনো জোরে চিৎকার করবে না। আপনি যেটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলছেন, এই জায়গাগুলো বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি। আমি যখন এই জুলাই জঙ্গিদের আচরণ দেখার পরে বাংলাদেশটাকে দেখলাম ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আমি অনেকে কথা দিয়েছি যে আমি আর ভবিষ্যতে এই বিষয়ে আঘাত পায় কেউ এটা করবো না। কারণ আমার প্রথম হচ্ছে যে আমার মাতৃভূমি, অর্থাৎ বৃহৎ প্রয়োজনে আমি আমার আদর্শিক জায়গা, যেটাকে আমার কর্তব্য মনে হচ্ছে, সেটা বলে দিয়েছি। হ্যাঁ, আমার কাঁধে অনেকের লাশ, আমার সমমানদের লাশ, আমার প্রতিশোধের একটা জায়গা ছিল। আমি মনে করি যে আই হ্যাভ ডান এনাফ। এখন আমার অন্য আরও বৃহৎ শত্রুদের উপরে মনোযোগী হওয়া উচিত। সুতরাং আওয়ামী লীগ যদি কোনো নাস্তিক বা ভিন্ন মতাদর্শের মানুষকে তার নাগরিক অধিকার ফিরিয়ে দেয়, এই জন্য তাকে ট্যাগ খেতে হবে না, এই বিষয়টা তাদের ভেবে দেখা উচিত। এইবার আপনি আওয়ামী লীগের পেজের কথা বলেছেন। আওয়ামী লীগের পেজ গরুর খামার হয়ে গেছে। গরুর খামার কেন বলি? গরু আমার কাছে নিন্দনীয় কোনো বা ঘৃণার কোনো প্রাণী না, কিন্তু গরু জানে না কোথায় খাবার গ্রহণ করতে হয় এবং কোথায় মল ত্যাগ করতে হয়। যেখানে খায় সেখানেই হাগে, এটার একটা কথা আছে, অর্থাৎ লেদায়। আওয়ামী লীগের পেজ হয়ে গেছে তাই। এখানে কেউ গরুর রচনা লেখে, কেউ, অনেক মানুষ ভালো কিছু লেখেন, আমি সেদিকে যাব না। তো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেখা যাচ্ছে যে সেই ইসলামিক আলোকে সেটা প্রকাশ করা হচ্ছে। এরকম ব্যক্তিরা যখন আওয়ামী লীগের
পেজের দখলে থাকে তখন এটা দুঃখজনক। সোশ্যাল মিডিয়া এইভাবে চলে না। আমি একটু উদাহরণ দেই, ওবায়দুল কাদের কয়েক হাজার ছবি একসাথে আপলোড করেন বা কয়েকটা ছবি আপলোড করেন, এগুলো দেখে মানুষ হাসাহাসি করে। মানুষের মধ্যে আওয়ামী লীগের যে মানে ওবায়দুল কাদেরের যে অবদান ছিল না তা তো না, ছাত্র রাজনীতিতে তার অবদান ছিল, সেটাকে মানুষ কমেডিয়ান হিসেবে নিয়ে নিয়েছে। এটা 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 মানুষ ডিজার্ভ করে না। ওবায়দুল কাদেরের উচিত ছিল সে মার্জিত হয়ে কিছু ছবি আপলোড করা এবং তার এখানে লেখালেখি সে নিজে না করলে যেন কেউ লেখে তার হয়ে। ইউনূসের পিআর টিম দেখেন, তার নিজের প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটা ফেসবুক পেজ ভেরিফাইড ছিল, এরপরে তার উপদেষ্টাদের আলাদা আলাদা তো ছিলই, এবং কি তার যে প্রেস উইং সেখানের একটা ইয়ে ছিল। এইভাবে শেখ হাসিনার নামে কোনো পেজ নেই, কোনো প্রোফাইল নেই, কোনো টুইটার নেই। ওয়াই? আজকে সজীবজের জয় যতটুকু কথা বলতে পারছেন বলছেন, খুবই গোছালো, কারণ হচ্ছে তার নিজের একটা ফেসবুক পেজ আছে, একটা টুইটার অ্যাকাউন্ট আছে। শেখ হাসিনার কেন নেই? তিনি পছন্দ না করলে জয়ের এই দায়িত্বটা নেওয়া উচিত ছিল বা অন্য কারো দায়িত্ব নেওয়া উচিত ছিল। নরেন্দ্র মোদীর তো আছে, নরেন্দ্র মোদীর চেয়ে হাজার গুণ একাডেমিক দিক থেকে এগিয়ে শেখ হাসিনা। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দুইজন, আমি একই সাথে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে আমি এত মহিয়সী নারী আমি দেখি নাই। তাদের রূপে গুণে আমি ভিডিও ফুটেজগুলো করছিলাম। শেখ হাসিনা কোনো আন্তর্জাতিক সফরে গেলে কি তার ব্যক্তিত্ব, তার কাপড়ের চয়েস, ওয়াও! আমাদের দেশের এত সুন্দর একজন প্রধানমন্ত্রী ছিলেন, এত গোছালো, আমি এটা আগে খেয়ালই করতে পারিনি পিআরের অভাবে। খালেদা জিয়ার ব্যাপারে তো আমরা জানি যে তিনি অনেকটা সেজেগুজে থাকতেন, কিন্তু শেখ হাসিনার ছিল ন্যাচারাল বিউটি, আলাদা কোনো সাজগোজ না, যা আছে তাই। বাট কাপড়ের চয়েস, শাড়ির, আমি মানে পোশাকের ব্যাপারে অনেক উদাসীন ছিলাম। আমি এখন বুঝি যে কতটা স্মার্ট তিনি। আমি মিলেনিয়াল, আমি জানতে পারি না এই কোথা থেকে, জেনজি জানবে কোথা থেকে? আমাদের প্রধানমন্ত্রী যে এত চমৎকার ইংরেজি বলেন, এটা আমি আমি বঙ্গবন্ধুর ইংরেজি বা তাঁর বক্তব্য ব্রিটিশ সাংবাদিকদের বা আমেরিকান সাংবাদিকদের কোনো পাত্তা না দিয়ে যে আমি বঙ্গবন্ধু, এটা আমি দেখেছি। আওয়ামী লীগের আজকে তারেক জিয়ার উপরে তাকিয়ে থাকতে হয়, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। এই জন্য বঙ্গবন্ধু তর্জনী উঁচা করেছিলেন, বঙ্গবন্ধুর আনস্ক্রিপ্টেড বক্তব্যগুলো এই জন্য ছিল, এই জন্য ৭২-এর সংবিধান, আওয়ামী লীগের উপরে এই জন্য প্রত্যাশা। আওয়ামী লীগের পিআর টিম নিয়ে যা আছে আওয়ামী লীগের পেজে, সেগুলো নিয়ন্ত্রিত না। আমি বুঝতে পারি যে অনেকের ইচ্ছা যে আমি কোন হনুরে এটা দেখাবো, এটার জন্য আওয়ামী লীগের পেজ কেন? তাদের জন্য ব্যক্তিগত পেজ খুলে দেওয়া হোক, অনেক পেজ হোক আওয়ামী লীগের সমর্থক হিসেবে। কেন তৃণমূল করছে না? আমি তো কয়েকজনের নাম নিতে পারি। সাব্বির কথা বলে জেলে গেছিল ছেলেটা, দেখেন, তাকে কিন্তু কেউ গ্রুম করেনি, সে নিজে থেকে সে বলছে। আমি আরেকজনের কথা বলি, যে বিপ্লব, আরো অসংখ্য তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে। এই যে লিও সাইফারের কারণে কিন্তু আমি জানতে পেরেছি, তারেক হাসান বিপ্লব, হ্যাঁ, এদের দেখে আমি অবাক হই যে ওয়াও। আমি যেটা বলছিলাম যে আমি নিজে কোনোদিন অ্যাক্টিভিস্ট হতে চাইনি, সমাজ আমাকে তৈরি করেছে, তাদেরকে সমাজ তৈরি করেছে, কিন্তু আওয়ামী লীগ কেন তৈরি করে নাই? কোথায় ৩ লক্ষ সাইবার যোদ্ধা? কোথায় কি যেন একটা টিম আছে, ওরা সাধারণত ধান্দাই করেছে, সিপি গ্যাংয়ের মতো আরেকটা কি যেন সিআরআই। তো এগুলো আসলে নাম উল্লেখ করতে গেলে দুঃখ, এখনও তারা কিন্তু মজ মাস্তে নিয়ে, এখনও যদি কেউ, আমি নামটা বলছি না, আপনাকে অফলাইনে বলবো, একজন সাইবার প্রোটেকশন দেওয়া একজন ব্যক্তি আছে, যাদেরকে অনেকে স্প্যামার বলে, মুক্তিযুদ্ধের পক্ষে। এই ৫ই আগস্টের পর সে যখন এই জুলাই জঙ্গিদের অনেকের কাছ থেকে আইডি টাইডি উদ্ধার করে দিচ্ছে আওয়ামী লীগের, তাকে বেচে দিয়েছে, শেখ হাসিনার কাছে তাকে বিক্রি করে দিয়েছে। সে পরে শেখ হাসিনাকে একটা কনফারেন্সে বলেছে, নেত্রী আমি কোনো টাকা নেই, আমার নামে অনেকে টাকা নিয়ে নিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। মানে আমি বলি না যে কাউকে টাকা দিতে হবে, হ্যাঁ, তারা চিপায় চাপায় দেয়, ইশতেহারে টাকা দিয়েছে, আমি পরে জেনেছি। মানে এইরকম টাকা না দিয়ে তারা নিজেরা যদি নিজেদের কর্মী সমর্থকদের তৈরি করে, কেউ একজন চেষ্টা করছে, কথা বলছে, তাকে একটা ক্যামেরা কিনে দাও, বা তাকে গ্রুম করার জন্য কারো সাহায্য না। আমি বলে রেখেছিলাম যে আওয়ামী লীগ যেহেতু এখন নির্যাতিত, নিপীড়িত, তাদের কোনো অ্যাক্টিভিস্ট যদি আমার কাছে কোনো প্রকার সাহায্য করেন, আমার পড়াশোনা আছে সিনেমাটোগ্রাফি নিয়ে, আমি লাইট, সাউন্ড এবং অন্যান্য টেকনোলজির বিষয়ে আমি সাহায্য করতে পারি, ১ টাকা লাগবে না, কোনোদিন এটার জন্য কোনো বিনিময় চাবো না। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদেরকে যদি আমি কোনোভাবে গ্রুম করতে পারি, এটা আমার জীবনের একটা জীবনের একটা বড় অর্জন, মানে মেন্টর হিসেবে এটা আমার জীবনে মনে থাকবে। কিন্তু সেই চেষ্টা তো আওয়ামী লীগ করছে না। আপনি যদি একটু একটু করতেন, আমরা বলতে গেলে মনে করে কোনো ধান্দা আছে কিনা, কোনো ধান্দা নাই, কিন্তু চাই আওয়ামী লীগ ফিরুক তাদের শক্তি দিয়ে, বঙ্গবন্ধুর সেই যে সক্রিয়তা দিয়ে বঙ্গবন্ধু হয়েছেন, এই জায়গায় যদি একটু ফিরে যায় আওয়ামী লীগ, যদি তার গঠনতন্ত্রে একটু ফেরে, আপনি যদি বলতেন। শক্তিটা ওইখানেই আছে, কিন্তু শক্তিটাকে তারা ধারণ করছে না। এই ধারণ না করার পেছনে আসলে এখন একটা বড় বাধা হয়ে গেছে। আপনার ১৭ বছর দল ক্ষমতায় থাকার পরে যে লোকগুলো আপনার অর্থ কামিয়েছে, বৈধ হোক অবৈধ হোক, দেখুন আপনি এখন আমরা একেবারে হাড়ে টের পাচ্ছি যে অর্থ কামালে সেই লোক আর কাজে লাগে না। এখন সেই অর্থ যদি তারা আওয়ামী লীগের জন্য খরচ করে তাহলে ঠিক আছে, সেই লোককে রাখেন,
কিন্তু অর্থ খরচ করছে না, কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেগুলোকে এখন আর গুরুত্ব দেওয়ার দরকার নাই। তবে সত্য কথা হলো, আমরা তো আসলে বাইরে থেকে কথা বলি, আমি তো আর শেখ হাসিনার সাথে কথা বলিনি। নিশ্চয়ই কোনো না কোনো একটা কিছু হবে, আমরা আশাবাদী। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা যদি আমি সারমর্মটা বলি, সত্যিকার অর্থে যোগ্যতা, মেধা, প্রজ্ঞা, এইগুলোকে পাশ কাটিয়ে আওয়ামী লীগের কিছু করার নেই। আওয়ামী লীগের সময় বাংলাদেশের শিল্প সাহিত্য বুদ্ধিজীবী তার যেই ধরনের উত্থান হওয়ার কথা ছিল সেটা না হয়ে আমরা দেখলাম যে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তো এই ব্যর্থতাগুলো তো আওয়ামী লীগকে বুঝতে হবে। এবং আর যদি আওয়ামী লীগ মনে করে যে না আমরা এইভাবেই চলবো, আমরাও জামাতের আরেকটা ভার্সন, হ্যাঁ, আমরা মানে তাহলে তো মানুষ মূল জামাতকে বেশি পছন্দ করবে। আপনি আপনার কাগজে যেটা ভ্যালিউজ আছে সেইটাকে নিয়ে আপনি কৌশলে এগোন, কিন্তু সেইটাকে ধারণ করতে হবে। সেইটা যদি ধারণ না করে আমরা যদি মনে করে যে না জামাতের যা আদর্শ আমারও তাই আদর্শ, তাহলে কিন্তু আওয়ামী লীগের কিন্তু ভবিষ্যৎ একেবারেই নাই। ওই জায়গাটায় আসতে হবে যে তার যে আদর্শ তারা ৭২ সংবিধানে প্রচার করেছিল সেটা, হ্যাঁ ৫৩ বছরে তার পক্ষে জোরালো কথাবার্তা হয় নাই, এখন হবে। সেটার জন্য তো অনুকূল সুযোগটা তাদের গ্রহণ করতে হবে। সেই জন্য সবাইকে ইগোর চাদরটা আসলে খুলতে হবে। মানুষ অনেক সময় ছোটখাটো ইগোর জন্য কিন্তু আপনার বড় কাজ করতে ব্যর্থ হয়, যে না আমার সাথে বেয়াদবি করেছে। আপনি দেখবেন ওই কয়দিন আগে কে একজন বলছিল যে এক ছোট নেতার সাথে বেয়াদবি করেছে একটা ছেলে, তাকে জেলে যেতে হয়েছে। মানে এইভাবে যদি সবাই যদি ছোট ছোট ইগোকে গুরুত্ব দিয়ে যদি চলে, তাহলে কিন্তু আমাদের যে এখন মূল আসলে দরকার বিশেষ করে বাংলাদেশের জন্য, সেই কাজটা আপনার পেছনে পড়ে যাবে। আমি তো সবাইকে উৎসাহ দিতে চাই, যেই কাজ করে যেই ভালো করে, আমার চোখে যতটা পড়ে, আমি একটা ফেসবুকে একটা ভালো পোস্ট দিলে দেখলে আমি ওটা কিন্তু শেয়ার করে দেই আমার তরফ থেকে। হ্যাঁ, এখানে আমারও তো আসলে এক দেশদর্শিতা থাকতে পারে, কোনো মানুষ এককভাবে জ্ঞানী না, কিন্তু সার্বিকভাবে যুক্তির কাছে প্রজ্ঞার কাছে যদি ফিরে যায় আওয়ামী লীগ বেটার করবে। আর না ফিরে গেলে ন্যাচারালি উত্থান হবে। আর যদি একেবারে তারা মানে আপনার গো ধরে থেকে যে না কোনো পরিবর্তনই করবে না, তাহলে তো বোঝেনি বিপদ অনেক বড়। সুতরাং সবকিছু নির্ভর করছে আসলে তারা কিভাবে নিজেদেরকে মূল শক্তিটা অনুভব করা সবার আগে দরকার, যে ইতিহাস এবং সভ্যতা এই দুটো জিনিস আওয়ামী লীগের পক্ষে। এই দুটা শক্তি অনুধাবন করা এবং এটাকে ধারণ করা আওয়ামী লীগ যদি করে, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের আপনার রাজনৈতিক ক্ষমতা অর্থাৎ সরকার গঠন করা ২ থেকে ৩ বছরের ব্যাপার, যদি শর্ত সাপেক্ষে বললাম। এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই জায়গাটা আওয়ামী লীগকে আসতে হবে। অর্থাৎ তার পক্ষে যে দুইটা বড় শক্তি আছে, ইতিহাস এবং সভ্যতার শক্তি, এই শক্তিটাকে ধারণ করতে হবে। দেখেন এই শক্তিতে বলিয়ান হয়ে সারা পৃথিবী উন্নতি করছে, আর জামাত, হেফাজত, বিএনপি যে শক্তিটা ধারণ করে আদর্শিকভাবে, সেটা করে সবাই পিছিয়ে গেছে। পাকিস্তান পিছিয়ে গেছে, সোমালিয়া পিছিয়ে গেছে, আপনার আফগানিস্তান পিছিয়ে গেছে, বাংলাদেশও পিছিয়ে যাবে। এটা তো দিনের মতো বাস্তব। তো এই জায়গাটা কেন তারা ভালো করে খতিয়ে দেখছে না? অনেক ধন্যবাদ হারুন আল রশিদ ভাই, আপনাকে ভবিষ্যতেও আপনার কাছ থেকে আলোকিত হতে চাই। এবং আমি একটু আওয়ামী লীগের তৃণমূলদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখলাম স্বপ্নীল খানরা নিউ ইয়র্কে বা আমেরিকাতে ডিম কর্মসূচি বা এই যে জুলাই জঙ্গিরা যেখানে যাবে সেখানে প্রতিহতের যে ব্যবস্থা, যে সাহস দেখিয়েছে, কোনো একজন এমপি মন্ত্রীর কাছ থেকে আমি এটা দেখিনি। অনেক এমপি মন্ত্রী চেহারা দেখাচ্ছে না। আমি স্যালুট দিই আপনাদের তৃণমূলের যারা। তবে আপনারা একটু খেয়াল রাখবেন, যারা আপনাদের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আপনাদের দুঃসময়ে তারা আপনাদের ফোন ধরে নাই, মেসেজ দেয় নাই, বা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাদের পাত্তা দেয়নি, তাদেরকে পুনর্বাসিত না করে আপনাদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করেন। আওয়ামী লীগ আসলে নেতা তৈরি করে, এটা ঐতিহাসিকভাবে দেখেন, বঙ্গবন্ধুর ভূমিকাটা দেখেন, এবং এর আগের মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়া, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া, পরবর্তীতে এই ভয়াবহ দুর্যোগে, বিপর্যয়ে, দুর্ভিক্ষেও কিন্তু আওয়ামী লীগের যে ভূমিকাগুলো ছিল সেগুলো থেকে আপনারা শিক্ষা নিন, এবং অবশ্যই তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলতে হবে। পিনাকির মতো যারা বদমাশরা রয়েছে তাদের ইনফ্লুয়েন্স আপনাদের শূন্যতার কারণে তৈরি হয়েছে। কারণ আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণে স্মার্ট লোক আছে, নওফেলের কাছে পিনাকির মতো ১০০ জনও কথা বলার কোনো দিক থেকেই যোগ্য না, কিন্তু পিনাকিরা তাদের অসভ্য সাপোর্টারদের, মানে দেখেন কিরকম যেন করে, এরকম যে করে না, এবং তার গ্রাফিক্স দেখেন, এডিটিং দেখেন, এগুলো একদম বেসিক। যারা আমার যদি ওরকম কোনো, তাদের যেরকম অর্থায়ন এবং তাদের যে টিম, তার যদি 1% থাকতো আমাকে দিতে, মানে আমার দরকার নেই, আমি আওয়ামী লীগের কাউকে ওই যে ওরকম জায়গায় তারা যদি তাড়াতাড়ি একটা করে আয়োজন করে, আমি এর চেয়ে বেটার কোয়ালিটির সাজেশন দিতে পারি। কিন্তু এইটার জন্য আপনাদের এগোতে হবে, আসতে হবে। আমি যদি নিজেকে আওয়ামী লীগ দাবি করি,
সেটা করতে হচ্ছে আমি করবো না, কারণ আমি আওয়ামী লীগ দাবি করবো না, কারণ ওই রেসপন্সিবিলিটি আমি নেবো না। কিন্তু আপনি যদি মননে মগজে আওয়ামী লীগ হন তাহলে সেটাকে ওইভাবে করেন। আমি আমি একজন এথিস্ট, আমার কারণে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বদনাম হবে ওইটাও আমি চাই না। সুতরাং আপনাদের মুক্তিযুদ্ধে যেরকম দেখেন, সৈয়দ আশরাফের ধর্মবিশ্বাস কি একটু খোঁজার চেষ্টা করবেন। আরও কয়েকজন আছেন, তারা বেঁচে আছেন, তাদের কথা আর বলছি না। কে আস্তিক, কে নাস্তিক, কে হিন্দু, কে খ্রিস্টান, এটা দরকার না। আওয়ামী লীগের গঠনতন্ত্র এটা বলে না। আপনি যেখান থেকে বাংলাদেশ উপকৃত হবে তার সাহায্য নিন, কারণ এই বাংলাদেশ সকলকেই জন্ম দেয়। এই বাংলাদেশে জন্ম হয়, আমি ভাই আকাশ থেকে পড়ে নাস্তিক না, বা একজন মানুষ আকাশ থেকে পড়ে হিন্দু বা মুসলিম না, আপনি আকাশ থেকে মুসলিম না। এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখলে বুঝতে পারবেন। ওই দেয়াল বাদ দিয়ে চিন্তা করেন বাংলাদেশের জন্য কি করবেন। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য করেছিল বলে এখনও প্রাসঙ্গিক থাকবে, এটাকে ধরে রাখতে হবে আমাদের। অনেক অনেক ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে দেখার জন্য। এবং হারুন আল রশিদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, আলোকিত করেছেন। আপনাকে অনেক জায়গায় হয়তো ইন্টারাপ্ট করেছি, এই জন্য আমি দুঃখিত। দর্শকদের কয়েকটা কমেন্ট না দেখালেই নয়, একটু দেখিয়ে রাখি, তারপর আপনার কাছে শেষ বক্তব্য শুনে এটি শেষ করব। রাজীব বলেছেন যে আসাদ, আপনি এত সময় কিভাবে পান, এত তথ্য সংগ্রহ করেন, এরপর এডিটিং করে লাইভ আকারে। এটা আসলেই সময়ে তৈরি করেছে আমাকে ধীরে ধীরে। এটার জন্য আলাদা কোনো প্রস্তুতি নেই। আমি পড়াশোনা করি, একটা ছোটোখাটো কাজ করি এবং এই অ্যাক্টিভিজম করি। মাতৃভূমির ওপরে যে আমার উপরে মাতৃভূমির যে অধিকার রয়েছে, দায়িত্ব পালনের যে দায় রয়েছে, সেটাই আমি পালন করার চেষ্টা করি। উজ্জ্বল বলেছেন যে হারুন সাহেব খুবই সংক্ষিপ্তভাবে মূল কথাটাই বলেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রিসাইজ উত্তর, এটা আমাকে খুবই মুক্ত করে। আমি অনেক সময় ভেপা চেকে খেয়ে যাই, যে দেখি যে প্রস্তুতির একটু বেশি, কিন্তু হারুন আল রশিদ ভাই শেষ করে ফেলেছেন তার উত্তর। আচ্ছা, হারুন আল রশিদ ভাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন রমজান ভাই। তারপরে আর একটি কমেন্ট এসেছে, সাংবাদিক মিথিলা ফারজানার অবস্থান কোথায়? তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তারপরে ইব্রাহিম বলেছেন যে ডাউনলোড করতে চাই, অপশন চালু করুন। আমি এই কোনো অপশন বন্ধ রাখি না। ডাউনলোড কেন করতে চান এটা কি আমি জানি না, তবে আমি শুনেছি দর্শকদের কাছ থেকে লাইভ শেষ হওয়ার 4-5 ঘন্টা পরেই ইউটিউব এই অপশনটি দেয়, আপনারা 4-5 ঘন্টা পরেই পারবেন। তারেক সাহেবের উপর ভরসা করা ভুল, এটি বলেছেন নুরুল ইসলাম, অনেক ধন্যবাদ। জি, আপনার শেষ 2-1 কথা দিয়ে আমরা শেষ করতে চাই। হারুন আল রশিদ ভাই, আপনি যদি কোনো আহ্বান জানাতেন। আচ্ছা, আমার কথা বেশিটাই, দুটো কথা বলতে চাই। দেখুন, আমরা যেটা ভাবি যে আওয়ামী লীগের লোকজন যে টাকার মালিক হয়েছে, এগুলো বড় গুরুত্বপূর্ণ না। কারণ শেখ হাসিনা সরকারের সময় দেখা গেছে যে সত্যিকারের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে সূচক, সেই সূচকে বাংলাদেশ একবার 41 বা 42তম হয়েছিল, অর্থাৎ ইউরোপীয় সমান দুর্নীতি, মানে কম দুর্নীতির দেশ। এগুলো বড় বিষয় না। বড় বিষয় হলো এই নেতাগুলো ওই শক্তিটাকে ধারণ করে না। যে শক্তিটা ধারণ করে, যে ইতিহাস এবং সভ্যতা দুটাই এই আওয়ামী লীগের পক্ষে, সে কিন্তু এগিয়ে আসবে, সে টাকা খরচ করবে। এটা এক জিনিস। আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন, ওইটা কিন্তু আমাদের মানুষকে বুঝাতে হবে। আমাদের বাংলাদেশের যে মুক্তমনা, যাদেরকে নাস্তিক কথাটাকে তো আমরা অপমানের সাথে ব্যবহার করি, আমি সেই দিকে যাব না, তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা কিন্তু আসলে জামাত, হেফাজত এবং আপনার এই চরমোনাই, এদের কিন্তু আপনার অসভ্য কথাবার্তার ফল। এরা যেইভাবে ইসলামকে ক্রিমিনালাইজ করেছে, সেই ক্রিমিনাল আল্লাহটাকে, ক্রিমিনাল নবীটাকে কিন্তু আমাদের মুক্তমনারা বলেছে। কিন্তু এই জিনিসটা যারা সমাজের সত্যি মানে যারা বোঝে, তাদের কিন্তু বুঝাতে হবে যে ওই অসভ্যতার প্রতিক্রিয়া কিন্তু ওইটা ছিল। আপনি কিন্তু খোলা মনে বলেছেন যে ওই ধরনের অসভ্যতা না হলে তো আমরা, কোনো মানুষ তো কাউকে আসলে দুঃখ দিতে যায় না, তাই না? ওই জায়গাটা দেখতে হবে। সুতরাং ইসলামের যেসব কথাবার্তা হয় ইসলাম বিরোধী, সেগুলো বন্ধ করতে হলে মূল জিনিসটা হলো যে সমালোচনাটা সহ্য করতে হবে এবং মৌলবাদী জঙ্গিদের কিন্তু আস্ফালনটাকে বন্ধ করতে হবে। এইটা না করলে কিন্তু আপনি ইসলামের সমালোচনা বন্ধ করতে পারবেন না। সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এগুলা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা হতে পারে। আমাদের মানুষ, আমি যেটা মনে করি, মানুষ বেসিক্যালি, মানুষের মধ্যে একটা ভালো জিনিস আছে, কিন্তু সেটা আপনার সুপ্ত থাকে, তাকে অনেক ধরনের পশু তৈরি করা হয়। সেই জিনিসগুলো আসলে পরবর্তীতে দেখা যায়। আমাদের কাজ হলো, আমি, আপনি বা যারা আমরা মনে করি যে আমরা একটু মানবিক মানুষ আছি, আমাদের কাজ হলো মানুষের এই নানান চাদর, পশুর চাদর ইত্যাদি চাদর আপনার কেটে 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 তার ভেতরে যে সত্যি একটা মানবিক মানুষ আছে, সেই মানুষটাকে আপনার তুলে আনা। এটাই হোক আমাদের ব্রত, এটাই হোক আমাদের কাজ। ধন্যবাদ আসাদ, ভালো থাকবেন আপনি। অসংখ্য ধন্যবাদ। হারুন আল রশিদ ভাইয়ের কথা অনুযায়ী শেষ একটা জিনিস উল্লেখ করি। হ্যাঁ, যারা শান্তিপ্রিয় মুসলমান, তাঁদের আল্লাহ, তাঁদের নবীকে নিয়ে আমাদের কোনো পরিমাণে দুঃখ নাই, কষ্ট নাই, বিদ্বেষ নেই, এবং তাঁদের আল্লাহ এবং নবীকে আমরা কোনোভাবে অপমান অপদস্থ করতে চাই না। কিন্তু ক্রিমিনালদের যে আল্লাহ, ক্রিমিনালদের যে নবী, সেইগুলো নিয়ে আমাদের প্রবলেম আছে। এগুলোতে আমাদের শুধু প্রবলেম না, আপনাদেরও প্রবলেম আছে। সেই ক্রিমিনালরা কিন্তু এসে বলেছিল তারা আপনাদেরকে জান্নাতে পাঠাবে।
পাঠাবে। সেই ক্রিমিনালরা বলেছিল তাদেরকে ভোট না দিলে আপনি জাহান্নামে যাবেন। এই ক্রিমিনালরা বলেছিল নারীদেরকে বেশ্যা। এই ক্রিমিনালরা বলেছিল নারীরা, এই শিশুদের বিবাহ। এই ক্রিমিনালরাই কিন্তু ফতোয়া দিয়েছিল আওয়ামী লীগ হচ্ছে কাফের মুরতাদদের দল, আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না। ওই ক্রিমিনালরাই বলেছিল, রেফারেন্স টেনেছে তাদের ক্রিমিনালদের পুস্তক। সুতরাং ক্রিমিনালদের যত বেশি সামনে আনবেন তত বেশি আপনার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আজকে ওই ক্রিমিনালদের ইসলামের কারণে এই যে 9/11 ঘটেছে, পুরো পৃথিবীতে মুসলমানদের কোণঠাসা হয়ে থাকতে হয়। সুতরাং ক্রিমিনালদের বর্জন করুন। আপনি যদি শান্তিপ্রিয় মুসলমান হন তাহলে সহাবস্থানে বিশ্বাস করুন, আপনার ধর্ম অবশ্যই শ্রেষ্ঠ হবে, অনেক অনেক প্রশংসিত হবে। অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা হারুন আল রশিদ ভাই। অনেক ভালো থাকবেন এবং আপনার সাথে নিশ্চয়ই আবার দেখা হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দেয়, দীর্ঘ একটা সময় ধরে আমাদেরকে শুনছিলেন। যদি আপনার কাছে এটি ভালো লাগে শেয়ার করতে পারেন বন্ধু আত্মীয়র কাছে। আবার দেখা হবে খুব শীঘ্রই। চেষ্টা করব খুব দ্রুত মানে এই সমসাময়িক বিষয়গুলো উপস্থাপন করার। অনেক ভালো থাকবেন সবাইকে। শুভরাত্রি।